আসসালামু আলাইকুম। এইচআর মার্ট বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। প্রতিদিনই আমাদের একটা লাইভ প্রোগ্রাম থাকে। আমাদের লাইভ প্রোগ্রামের নাম ঘরে থাকি দক্ষ হই। এই প্রোগ্রামের নিয়মিত আয়োজনে আজকে আমরা অনলাইন নেটওয়ার্কিং নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ মারুফ হাসান। আমি একজন গুগল সার্টিফাইড ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। সবাইকে আসসালামু আলাইকুম। আবারও আমরা যেহেতু এখন সবাই একটা ঘরের মধ্যে লকডাউন সিচুয়েশনে আছি এবং আমাদের সবাই আমরা ঘরের মধ্যে অফিস করছি, তো এই সময়টাকে ব্যবহার করে আমরা কিভাবে একটা অনলাইনে নেটওয়ার্ক তৈরি করতে পারি এবং এই অনলাইন নেটওয়ার্কের মাধ্যমে আমরা ভবিষ্যতে ক্যারিয়ারে আমাদের এটা কিভাবে হেল্প করবে এবং এটা আমাদেরকে কি পরিমাণ ভ্যালু অ্যাড করবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের ঘরে থাকি দক্ষ হই অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন সোহেল ভাই। হ্যালো সোহেল ভাই, আসসালামু আলাইকুম। সোহেল ভাইয়ের যদি পরিচয়টা বলি, উনি বাংলাদেশ আরএসপিএল হেলথ লিমিটেডের কাজ করছেন এবং বাংলাদেশ এফএমসিসি রিসার্চ সোসাইটির জেনারেল সেক্রেটারি। আসসালামু আলাইকুম সোহেল ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ। কেমন আছেন মারুফ ভাই আপনি? আলহামদুলিল্লাহ, জি ভালো আছি। তো সোহেল ভাই, আজকে আমরা সবাই কর্পোরেটে একটা সাকসেস পেতে চাই। কর্পোরেট লাইফে আমরা যে জায়গায় নিয়ে কাজ করছি, সবাই আমরা একটা সাকসেস পেতে চাই, আমরা একটা গ্রো করতে চাই। তো এক্ষেত্রে অনলাইন নেটওয়ার্কিংটা কেন গুরুত্বপূর্ণ এবং আপনি আজকে যে অবস্থানে এসেছেন, তো সেই নেটওয়ার্কিং এর গল্পটা একটু শুনতে চাই, যদি আপনি আমাদের সাথে একটু প্লিজ একটু শেয়ার করেন। ওকে, সো থ্যাংক ইউ মারুফ ভাই। আসলে আজকের টপিকটা আমরা খুব সুন্দর একটা টপিক নিয়ে কথা বলছি, কারণ হচ্ছে নেটওয়ার্কিং। বর্তমান সময়ে সবচেয়ে বেশি আমাদের এইচআরদের কাছে যেটা প্রশ্ন আসছে সেটা হচ্ছে, আমার তো মামা চাচা খালু নেই, আমি চাকরি পাবো কিভাবে? সো মামা চাচা খালু যেহেতু থাকে না, চাকরি পাবেন কিভাবে? এই প্রশ্নের উত্তরটা তো এখন যেহেতু আমাদের কাছেই আসে, সো উত্তরটা আমাদেরকেই দিতে হবে। তো খুব স্বাভাবিকভাবে সেই উত্তরটা হচ্ছে যে আপনি আপনার মামা চাচা খালু সেটা কেন আপনার আত্মীয় স্বজনের ভিতর থেকে তৈরি করবেন, আর তাদেরকে দিয়ে কেন রিক্রুটারদেরকে প্রেশার তৈরি করে আপনি আপনার চাকরিটা পাবেন? সো বেটার হয় না এরকম যে আপনি আপনাকে নিজেকে দক্ষ করে নিলেন, যেটা মারুফ ভাই এবং এইচআর মার্ট বিডি করছে, ঘরে থাকবেন দক্ষ হবে। ঘরে থেকে থেকে যদি নিজেকে দক্ষ করে নিতে পারি, আমরা দক্ষ করার পর আমরা যদি নিজেদের একটা ভালো নেটওয়ার্কিং তৈরি করতে পারি, এই নেটওয়ার্কিং এর ভিতর থেকেই যদি আমি আমার নিজের গুণাবলীকে বা নিজের ডেভেলপমেন্ট, এই ভিতরে যেটা সেলফ ডেভেলপ করেছে সেটাকে সেল করে আমি যদি একটা জব ম্যানেজ করতে পারি, তাহলে কোনটা ভালো হয়? আত্মসম্মানের কোনটা, সেটা আমরা একটু চিন্তা করার বিষয় এই জায়গাতে। খুব স্বাভাবিকভাবেই যে আমি কাউকে আত্মীয় স্বজন বা পরিচিত কাউকে দিয়ে, যেটাকে আমরা বিগত দিনে আমাদের সময় আমরা মামা চাচা খালু বুঝতাম হচ্ছে একটু প্রেশার করা, যে এক জায়গায় যার আসলে কোনো ধরনের যোগ্যতা নেই তাকেই হচ্ছে প্রেশার দিয়ে কোথাও চাকরির ব্যবস্থা করে দেওয়া। বাট এখন এসে হচ্ছে আমি বলবো এই মামা চাচা খালুর কথা বাদ দিন, নেটওয়ার্কিং এ প্রবেশ করুন, নেটওয়ার্কিং এ আসুন। লোকজন এখন প্রচুর ওপেন আছে, যাদের সাথে চাকরির ব্যবস্থা হয়, যাদের মাধ্যমে হয়, লাইক রিক্রুটার হতে পারে, কোনো ডিপার্টমেন্টাল হেড হতে পারে, কিংবা কোনো কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, সিইও, ইনফ্যাক্ট ওনার, সবাই কিন্তু এখন মোটামুটি অ্যাক্সেস পাওয়াটা খুব সহজ। কারণ এখন জীবনটা আসলে পুরো পৃথিবীটাই হাতের মুঠোয়। আমরা বলি সবকিছু এখন একেবারেই হচ্ছে এক ক্লিকেই পাওয়া যায়। ইনফ্যাক্ট আপনি ঘরে বসে অর্ডার করছেন, আপনি ঘরে বসে লকডাউনের ভিতরে আমার খাবার এসে চলে আসছে ঘরের ভিতরে, আমার মন চাচ্ছে আমি পিৎজা খাবো, আমি অর্ডার করছি, আমার বাসায় চলে আসছে। সো লাইফ ইজ সো ইজি। সো যখন ইজি হয়ে গেছে, সেটাকে আমার ব্যবস্থাটা ওইভাবেই নিতে হবে, যেহেতু জীবনটা আমাকে সহজ করে দিয়েছে, প্রযুক্তি আমার জীবনটাকে সহজ করে দিয়েছে। তো খুব স্বাভাবিকভাবেই প্রযুক্তির কল্যাণটাকে আমার গ্রহণ করে আমার সেই নেটওয়ার্কের আরেকটু স্ট্রং করে নেওয়া, আমার পরিচিতিটা আরেকটু বড় করে নেওয়া, পরিচিতির যাদের সাথে হওয়া উচিত তাদের ব্যক্তিটা আরেকটু বড় করে নেওয়া। সো আজকের টপিকটা পুরো এই বিষয়গুলো নিয়ে। সো আমি মনে করছি আগামী 1 ঘন্টা আমাদের অসাধারণ কাটবে, কারণ আমরা এই পুরো সময় জুড়ে যে কথাগুলো বলবো, আমি যদি একটু শেয়ার করতে চাই, আমি কথা বলবো হচ্ছে স্পেশালি সোশ্যাল মিডিয়া নিয়ে। লাইক আমি ফেসবুক নিয়ে কথা বলতে চাই, আমি আজকে লিঙ্কডইন নিয়ে কথা বলতে চাই, আমি হয়তো মেসেঞ্জার নিয়ে বা হোয়াটসঅ্যাপ নিয়ে কথা বলবো। তারপর হচ্ছে আমরা ইমেইল নেটওয়ার্কিংটাকে নিয়েও আমি একটু কথা বলবো, যে ইমেইলে আমরা কিভাবে যোগাযোগ মেনটেন করবো। সো তার চেয়ে হয়তো আমি একটু বেশি কথা বলবো হচ্ছে লিঙ্কডইনটাকে নিয়েই। সো আপনারা যারা এখন শুনছেন বা যারা শুনবেন,
আমি অনুরোধ করব হচ্ছে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য, তাহলে হয়তো আমরা সবগুলি জিনিস একবারেই আপনাকে দিয়ে দিতে পারবো। তো প্রশ্নটা ছিল হচ্ছে আমাকে নিয়ে, আমার নেটওয়ার্কিং। আমি যখন চাকরি জীবন শুরু করি তখন তো আসলে লিঙ্কডইন বা ফেসবুকে এতটা সহজ ছিল না সবকিছু। আমাদের সময় লিঙ্কডইন এবং ফেসবুক মানে ছিল হচ্ছে আমরা শুধু কোনো রকম একটা ওয়ার্ডস ইন ইওর মাইন্ড, ওই অতটুকুর মাঝে সীমাবদ্ধ ছিলাম। একটা স্ট্যাটাস লিখতে পারাটাকেই আমরা অনেক কিছু মনে করতাম। এখন তো ফেসবুক অনেক কিছু অপশন নিয়ে চলে এসেছে। তো আমি যে পিপল ইউ মে নো বা এই টাইপের কিছু যে অপশন ছিল যাদেরকে খুঁজে বের করা, কিংবা কোনো ডিপার্টমেন্টাল হেডদেরকে খুঁজে বের করা, দ্যাট ওয়াজ সো টাফ ছিল আমাদের সময়। আমরা যেটা করতাম নিজেদের গন্ডির ভিতর খুঁজে খুঁজে বের করতাম এই নাম কি, কিভাবে খুঁজবে, নাম দিয়ে খুঁজে 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 হয়তো চেহারা মিলিয়ে তারপর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি। সেই সময়টুকুতে আমরা ফেসবুক চালিয়েছি। আমাদের সময় লিঙ্কডইন ছিল, কিন্তু আমরা জানতাম না যে লিঙ্কডইন কিভাবে ইউজ করতে হবে, এটা ব্যবহার কি ছিল। খুব স্বাভাবিকভাবে আমাদের সময় নেটওয়ার্ক সেটা হচ্ছে যে আমাদের পরিচিতিটা হচ্ছে ওয়ান টু ওয়ান কমিউনিকেশনের মাধ্যমে, কথা বলার মাধ্যমে, বন্ধু বান্ধবের পরিচিতির মাধ্যমে, কিংবা সিনিয়র কলিগদের, সিনিয়র যারা ছিল বড় ভাই তাদের মাধ্যমে নেটওয়ার্কিংটা। সো আমি আমার সময়কার নেটওয়ার্কিংটাকে জাস্ট একটু শেয়ার করি, তারপরে হচ্ছে আমরা অ্যাডভান্স, এখন যেটা অ্যাডভান্স লেভেলে চলে আসছে সেটা নিয়ে কথা বলবো। আমি আমার প্রথম যে চাকরিটা পেয়েছিলাম সেটা ছিল হচ্ছে একটা ঔষধ কোম্পানিতে। যদিও সেটাতে আসলে ৩ দিন চাকরি করার পর আসলে করার সুযোগ হয়নি। সেটা ছিল কেবলমাত্র আমি পত্রিকাতে বিজ্ঞাপন দেখে এপ্লাই করেছিলাম। খুব মজা করে এপ্লাই করেছিলাম। ডাক পেয়েছিলাম, গিয়েছিলাম, চাকরি হয়ে গিয়েছিল। বাট আমি যদি যে কোম্পানিটা দিয়ে আমার চাকরি শুরু, আমি সেটাতে যেভাবে পেয়েছিলাম সেটা হচ্ছে আমার পরিচিতির মধ্যে যারা আছে তাদের সবাইকে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আমি ওপেন ফর জব এই শব্দটুকু আমি সবাইকে জানিয়েছি। এন্ড দেন হোয়াট হ্যাপেন, যে দেখা যাচ্ছে যে এর ওর তার কাছ থেকে বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় জবের জন্য সিভি চেয়েছে। তখনকার সময় মেল করে সিভি পাঠানোর সুযোগটাও আমার জন্য আসলে ছিল খুব কম, কারণ আমাদের ইন্টারনেট অ্যাক্সেসটাই ছিল আসলে খুব লিমিটেড। তো আমরা তখন জাভা জাভা হ্যান্ডসেট চালাতাম। জাভা হ্যান্ডসেট দিয়ে ইন্টারনেট চালানো মানে আমাদের জন্য অনেক কিছু ছিল। আস্তে আস্তে তো অ্যান্ড্রয়েডে ঢুকেছি, তাও তখন অ্যান্ড্রয়েড ভার্সন ছিল হচ্ছে, অ্যান্ড্রয়েড মাত্র প্রবেশ করলো। তো অ্যান্ড্রয়েডও যে খুব আপডেটেড ছিল ব্যাপারটা ওরকমটা না। তো যেটা হয়েছে যে আমরা কি করতাম এখনো মনে আছে, যে আমি এক একটা সিভি প্রিন্ট করতাম। তো কি যে বলে সবচেয়ে বেস্ট পেপারটা খুঁজে বের করতাম যে কোনটাতে দিলে লুক্রেটিভ হবে। তারপরে হচ্ছে প্রিন্ট করার চেষ্টা করতাম, হয়তো একটু কালারফুল প্রিন্ট থাকতো একটা দুইটা লাইন, সেটাকে যেন কালারফুল করা যায়। তারপরে হচ্ছে সুন্দর যেন একটা খামের ভিতর দেওয়া যায়। এগুলো করে করে করতাম কি, সব পরিচিতির কাছে একটা সিভি দিয়ে আসতাম যে আমার এই সিভিটা রাখেন। ইনফ্যাক্ট আমি গত কিছুদিন আগে আমার বাসা চেঞ্জ করার সময় না আমার সেই সময়কার সিভি গুলো খুঁজে পেয়েছি। তো মনে পড়ে গিয়েছিল যে এই সিভি গুলো প্রায় ২০-২৫টা একসাথে সিভি প্রিন্ট করে রাখতাম, এর ওর কাছে দিয়ে রাখতাম যে যদি কখনো সুযোগ আসে জাস্ট এটা শেয়ার করে রাখতাম। So, আমাদের সময় নেটওয়ার্কিং কিন্তু ছিল ওটা, যে খুঁজে বের করতাম, দেখা করতে যেতাম। আমার মনে আছে ঢাকায় ফার্স্ট যখন আসি তখন আমি খুঁজে খুঁজে বের করেছি কে কোথায় আছে, কার কাছে যাওয়া যায়। মাঝে মাঝে ফোন দিয়ে আড্ডা দেওয়ার জন্য বলতাম যে একটু আসি, আড্ডা দিব। আড্ডা দেওয়া মানে কি আসলে যে সিভি দিয়ে আসা। তো এই কিংবা দেখা যাচ্ছে কোনো বড় ভাই রেফার করতে অমুকের কাছে যাও, তো গিয়ে দেখা গেছে তার কাছে সিভিটা দিয়ে আসতাম। তো বাই দিস ওয়ে যেটা হয়েছে, আমার একজন আমাদের ইউনিভার্সিটির একজন বড় ভাই, তো ওনার সাথে আমি বিএনসিসিও করতাম, ওখানকার উনি সিনিয়র ছিলেন আমার। তো ওই ন্যাশনাল ক্যাডেট কর্পের যে সিনিয়র, উনি হচ্ছেন আব্দুল্লাহ বাকি। উনি হঠাৎ করে একদিন আমাকে সামহাও একজনের সাথে ট্যাগ করে দিল, ওনার সাথে একটু কথা বলো, ওনার কিছু লোক লাগবে, সিবি পাঠাও। এন্ড দেন আমি সিবি পাঠালাম, আমার সাথে বন্ধু ছিল আর দুজন, সিবি পাঠালাম। সিবি পাঠানোর পর দেখা করতে বললো, দেখা করলাম, ইন্টারভিউ নিল, শর্টলিস্টেড হয়ে গেলাম, এন্ড দেন ফাইনালি জবটাও পেয়ে গেলাম। সো আমাদের সময়কার নেটওয়ার্কিং ছিল কিন্তু ওইরকম, আমাদেরকে খুব কষ্ট করে খুঁজে বের করতে হতো কে কোথায় আছে আর কার সাথে কথা বলা যায়, কিভাবে বলা যায়। ইনফ্যাক্ট বন্ধুর বন্ধু, বন্ধুর চাচা, মামা, খালু, এগুলো আমাদেরকে খুঁজে বের করতে হচ্ছে। বাট রাইট নাও এখন যেটা হচ্ছে, দেখুন এই যে আপনি আমাকে আজকে লাইভে নিয়ে চলে এসেছেন, আমাকে হয়তো শেয়ার করছেন, সো আমার আইডিটাকে আপনি ট্যাগ করে দিয়েছেন। সো এই মুহূর্তে যারা শুনছে তারা সবাই কিন্তু আমাকে কানেক্টেড হয়ে যেতে পারছে, আমাকে অ্যাটলিস্ট মেসেঞ্জারে একটা নক দিতে পারছে, কিংবা তাদের মন চাইলে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারছে। আমি হয়তো সেটা অ্যাকসেপ্ট করি বা না করি, বাট মেসেঞ্জারে এসে কিন্তু আমার সাথে চাইলে যোগাযোগটা করতে পারছে। সো আপনি কিন্তু আমাকে এই নেটওয়ার্কিং এর জন্য দেখা যাচ্ছে কি করছে, সবার সাথে পরিচিত করিয়ে দিচ্ছেন। আমাদের সময় কিন্তু এরকম ছিল না। একটা কোম্পানির এইচআর কে খুঁজে বের করা মানে দ্যাট ওয়াজ লাইক যে একটা সোনার হরিণ খুঁজে বের করা। দ্যাটস ওয়াই ওই সময়টাতে চাকরির নামও ছিল যে সোনার হরিণ, মানে চাকরির অপর নামটা ছিল। সো
এটাই ছিল আমার চাকরি, নেটওয়ার্কিং খুঁজে বের করা, বা আমার নেটওয়ার্কিং কিভাবে আমরা করেছিলাম আমাদের সময়ে সেটা। এবং ইনফ্যাক্ট আমার আগে যদি আমি বলি, বয়স্করা যারা আছেন তারা আমার কথা শুনলে বলবে যে বাবা তুমি তো অনেক সহজ করে পেয়েছো, আমাদের সময় তো এগুলোও ছিল না। মানে 10 গ্রাম খুঁজে বের করতে হতো, যে একজন দেখা যাচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল পাস করেছেন বা কোনো একটা কোম্পানিতে জব করেন, এরকম কাউকে খুঁজে বের করতে হলো 10টা 15টা গ্রাম বা একটা ডিস্ট্রিক্ট পুরোটা খুঁজে বের করতে হতো, তার কাছে যেতে হতো তখনকার সময়। সো আমাদের কিন্তু লাইফটা এখন আর সেই ডিফিকাল্টিসটা এখন আর নেই, আমাদের লাইফটা কিন্তু খুব ইজি হয়ে গেছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনারাও আসলে এই প্রযুক্তির সুযোগটাকে কাজে লাগিয়ে সবাইকে আমাদের সাথে কানেক্ট করিয়ে দিচ্ছেন। তো এটা অনেক বড় একটা ব্যাপার, কারণ এই সুযোগটা তো আমাদের সময়কে কেউ নেয় নাই। হয়তো যারা জানতো ব্যাপারটা তারা তো আমাদেরকে জানানোর মতো করে হয়তো সুযোগ ছিল না, বা আসলে প্রযুক্তি এতটা সাপোর্ট দেয় নাই, তখন তো আর 4G 5G 3G এগুলো ছিল না। মানে ইনফ্যাক্ট আমরা এই যে দেখে কথা বলা, এটাও তো অনেক বড় ব্যাপার ছিল। আমাদের সময় 10 টাকা করে মোবাইলে কথা বলতে পারাটাই ছিল হচ্ছে বিশাল ব্যাপার। সো মোবাইলই রাইট। ছিল হচ্ছে 1 গ্রামে একটা। ইনফ্যাক্ট তখন ছিল এরকম যে আইএসডি ফোন আসলেই দেখা যাচ্ছে আমাদেরকে কল চার্জের জন্য টাকা দিতে হতো। সো আমি জানি না মারুফ ভাই আপনারা এগুলো খুব ফেস করেছিলেন কিনা, বা আমাদের সিনিয়ররা যারা আছেন তারা খুব ভালো করে মনে করবেন, এক একটা ফোন অনেক বড় বড়, এক একটা বিশাল বড় ফোন হাতে করে নিয়ে মানুষ ঘুরে বেড়াতো যে আমার ফোন আছে দেখো। সো নেটওয়ার্কিংটা যেটা নিয়ে আমি কথা বলতে চাই, নেটওয়ার্কিং এর কিছু ধাপ আছে, আমরা যে ধাপগুলো নিয়ে আজকে কথা বলবো। বাট তার আগে আমি হচ্ছে আহ, আপনার সাথে যেতে চাই, আমি আমার মতো করে এক নাগাড়ে বলে যেতে চাই না, কারণ আমি চাই যে ডেফিনেটলি। আপনি একটা প্ল্যান করেই সামনে নিচ্ছেন কিভাবে যেতে চাই আমরা, সো প্ল্যান করেই আমরা সামনে আগাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এক্সিলেন্ট, খুবই চমৎকার। আপনার গল্পটা শুনলাম, আপনি কিভাবে এই জায়গায় এসেছেন। তো আমাদের সাথে যদি দর্শকের সাথে একটু শেয়ার করতেন যে আসলে আমরা নেটওয়ার্কিং বলতে মানে অফলাইন নেটওয়ার্কিং এবং অনলাইন নেটওয়ার্কিং এই দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কি, এবং অ্যাকচুয়ালি দেখা গেছে যে একটি স্টুডেন্ট, যদিও এখন সোশ্যাল মিডিয়া ইন্টারনেট কিন্তু স্টুডেন্ট যারা আছে স্কুলে যারা পড়ছে, হ্যাঁ, তো ইউনিভার্সিটি সবার কাছে কিন্তু এই ইন্টারনেটটা কিন্তু পৌঁছে গিয়েছে। সো অফলাইন নেটওয়ার্কিং এবং অনলাইন নেটওয়ার্কিং এর মধ্যে আসলে পার্থক্যটা কোথায়, এবং একটা স্টুডেন্ট এই অনলাইন অথবা অফলাইন নেটওয়ার্কিংটাকে ইউজ করে সে কিভাবে বেনিফিটেড হতে পারে? দ্যাটস গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে ব্যাপারটা হচ্ছে অফলাইন আর অনলাইন মানে কি, নেটওয়ার্কিংটাই হচ্ছে আলো মানে মুখ্য বিষয়। আমি নেটওয়ার্কিং করছি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো সেটা কি আমি দেখা করে করছি নাকি সেটা রাইট। হচ্ছে ভার্চুয়াল জগতে করছি, একই কথা। মানে পার্থক্যটা আছে, এক কথা আসলে ঠিক না। দেখুন আপনি আমি যখন এই যে আজকে কথা বলছি অনলাইনে, আমি হয়তো আপনাকে অনলাইনে দেখতে পাচ্ছি, বাট আমি আপনাকে ফিল করছি না। সো আমি যদি আপনাকে ফিল করতে চাই, আমি যদি আপনাকে বলি যে মারুফ ভাই চলুন একসাথে এক কাপ একটা এক্স্যাক্টলি। টং দোকানে বসে একটা কফি খাই, বা কফি না খাই এক কাপ অ্যাটলিস্ট চা খাই, একটা রং চা খেতে খেতে যতটুকু ফিল করবো আপনাকে, সেটার একটা ফিল অন্যরকম। আবার আপনি আমাকে কন্টিনিউয়াস দেখা যাচ্ছে যে অনলাইনে ফলো করছি আমরা একজন আরেকজনকে, আপনি হয়তো মার্কেটিং এর অনেক টিপস এন্ড ট্রিক্স শেয়ার করছেন, আমি এইচআর এর টিপস এন্ড ট্রিক্স শেয়ার করছি, দুজন দুজনকেই ফলো করছি, সেটাও আরেক ধরনের নেটওয়ার্কিং হতে পারে। সো আপনি এবং আমি দুজনেই দেখা যাচ্ছে দুজনের সাথে পরিচিতিটা দুজনেই দুরকম ভাবে হতে পারে। সো দুটার একটা গ্রহণযোগ্যতা বা আবেদনটা একটু ভিন্ন। একটা হচ্ছে সামনে এসে আপনি যখন আমার সাথে বসলেন, সেটাই হচ্ছে আমি আপনাকে ফিল করতে পারছি, আমি আপনাকে দেখছি, এবং আপনার সম্পর্কে একটা ধারণা তৈরি হচ্ছে আমার। আপনি যেহেতু নেটওয়ার্কিংটা রাইট। উদ্দেশ্যটাই কোনো না কোনো একটা উদ্দেশ্য থাকে। দেখুন কারো উদ্দেশ্য থাকে চাকরি পাওয়া, কারো উদ্দেশ্য থাকে জ্ঞান অর্জন করা, আর কারো উদ্দেশ্য থাকে হচ্ছে শুধুই মাত্র পরিচিত হওয়া। তো আপনার উদ্দেশ্যটা যেটাই হোক না কেন, মানে আপনাকে তো জানতে হবে আমি কার সাথে পরিচিত হতে যাচ্ছি, আমাকেও জানতে হবে আমি যার সে আমার সাথে পরিচিত হতে যাচ্ছে, আমি কার সাথে পরিচিত হতে যাচ্ছি। আমি যদি বলি ফেসবুক নিয়ে কথা বলতে গেলে হয়তো এটা বলতাম, এখনই বলি। ফেসবুকে আপনি দেখবেন একটা অপশন দিয়েছে, সেটা হচ্ছে যে প্রোফাইল লক করে রাখা। এখন আপনি প্রোফাইল যদি লক করে রাখেন, ফর মি আমি যদি বলি, প্রোফাইল লক করে রাখলে না আমি একটু বিরক্ত বোধ করি। যদি অপরিচিত হয়, পরিচিত হলে ইটস ওকে। কারণ আমি পরিচিত হলে তো আমি তো চিনি, ঠিক আছে, আমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির ভিতরে কেউ একজন, ঠিক আছে, সে প্রোফাইল লক করেছে, আমি তো তাকে চিনি। বাট আমি যদি আপনাকে না চিনি, তাহলে আমি কিসের ভিত্তিতে আপনাকে চিনবো? আপনাকে তো আমাকে চিনে আপনাকে হাতে আমাকে, আমি যে আমার লিস্টে আপনাকে নিয়ে আসবো তার পিছনে লজিকটা কি, সেই লজিকটা তো আমাকে জানতে হবে। সো আপনাকে কিন্তু ওপেন হতে হবে। সেম, আপনি যখন আমার সামনে আসছেন তখন আমি আপনাকে দেখবো, আপনাকে ফিল করবো, এন্ড দেন আই উইল ডিসাইড যে ওকে আপনার সাথে ফার্দার নেক্সট সিটিং আমার হবে কিনা, নেক্সট কমিউনিকেশন কতটুকু পর্যন্ত ফার্দার লঙ্গার হবে, তারপরে হচ্ছে কতটুকু আমরা আমাদের পার্সোনাল ইনফরমেশন আপনার আমরা এইচ এন্ড আদার মানে শেয়ার করব। এগুলো প্রত্যেকটা ব্যাপার থাকে কি আমি দেখে নেওয়া বা জেনে নেওয়া, এই দুটো জিনিসের উপর।
তো দেখে নেওয়া হচ্ছে আপনি যদি অফলাইনে বলেন, আর জেনে নেওয়াটা হচ্ছে অনলাইনে হতে পারে। সো দুটোই কিন্তু সমানভাবেই আসলে গুরুত্বপূর্ণ, বাট ওয়েটা হচ্ছে একটু ডিফারেন্ট। হয়তো কেউ দেখে আপনাকে জাজ করছি, আরেকটা হচ্ছে আপনাকে পড়ে আমি জাজ করছি। হয়তো কোনোটায় সময় লাগছে দ্রুত, কোনোটায় সময় লাগছে কম, বাট দুটোটাতেই হচ্ছে সে দুজন একই জায়গায় তো যাবে, রাস্তা হয়তো মানে ভিন্ন হতে পারে। আমি শাহবাগ যাই, সেটা হচ্ছে প্রগতি সরণি ধরেই যাই, আর সেটা হচ্ছে ফার্মগেট হয়ে ওদিক দিয়ে যাই, ইটস ওকে, বাট ফার্মগেটই তো যাচ্ছি। কিন্তু যাওয়ার রাস্তাটা যদি ঠিক থাকে দেন রাইট, পারফেক্ট। চমৎকার। সোহেল ভাই, আসলে অনেক সময় আমরা নেটওয়ার্কিং মানেই বুঝি যে আসলে অনেক সময় দেখা যায় যে হয়তোবা আমি তার কাছে একটা জবের জন্য অথবা সামথিং একটা কোনো কিছুর জন্য আসলে একটা নেটওয়ার্কটা ডেভেলপ করার চেষ্টা করছি। আসলে কি নেটওয়ার্ক কি শুধুমাত্র জব খোঁজার জন্যই আমরা ব্যবহার করে থাকি? কারণ আমি যতটুকু জানি যে নেটওয়ার্কটা কিন্তু আপনাকে ভবিষ্যতে, আপনি যে সারা জীবন চাকরিতে থাকবেন তা কিন্তু না। আপনি ভবিষ্যতে একজন এন্টারপ্রেনার হতে পারেন, আপনি ভবিষ্যতে একজন ট্রেনার হতে পারেন, তাই না? সো এই নেটওয়ার্কিংটা কিন্তু আপনি শুধু জব খোঁজার মেন্টালিটি নিয়ে যদি আপনি খুঁজেন, কিন্তু আসলে না। সো এই বিষয়টা কিন্তু আমাদের মাইন্ডসেটটা এরকম। তো এই বিষয়টা যদি একটু বলতেন। রাইট। সো আমি অলরেডি যেটা বললাম যে আপনার নেটওয়ার্কিংটা হতে পারে কি, যে আমি চাকরি খোঁজার জন্য নেটওয়ার্কিং হতে পারে, আমার নেটওয়ার্কিংটা হতে পারে জ্ঞান অর্জনের জন্য, আমার নেটওয়ার্কিংটা হতে পারে শুধুমাত্র পরিচিত হওয়ার জন্য, আমার নেটওয়ার্কিংটা হতে পারে হচ্ছে আমার ভবিষ্যতের কোনো একটা সাপোর্টের জন্য, আমার নেটওয়ার্কিং হতে পারে কোনো কারণ ছাড়া কিন্তু ভবিষ্যতে কোনো কারণের জন্য। দেখা যাচ্ছে যে নেটওয়ার্কিং এর তো আসলে কোনো সংজ্ঞা নেই, এক একজনের কাছে এক এক রকম। আমার নেটওয়ার্কিং হচ্ছে লাইক যে আমি পরিচিত হতে চাই, জ্ঞান অর্জন করতে চাই। আপনি আপনার সাথে পরিচিত হব, আপনি কি করছেন। ইনফ্যাক্ট আমি যদি বলি, আমি যদি অনলাইন এই ইন্টারনেটে এই লাইভ শোতে যদি বলি, ফার্স্ট লাইভ শোটা ছিল হচ্ছে আমার জেনারেশন জেড এর সাথে, রাসেলের সাথে এই প্রোগ্রামটা ছিল। আমি রাসেলকে এখনো ফলো করি। রাসেল ছেলেটা এক্সিলেন্ট একটা ছেলে। দেখা যাচ্ছে জেনারেশন জেড এ একটা পেজ আছে, সে প্রতিদিন অনেক সুন্দর সুন্দর না মানে জিনিস খুঁজে খুঁজে বের করে এনে সে ওখানে দিচ্ছে। আমি দেখা যাচ্ছে তার ফলোয়ার। এখন আপনি যদি আমাকে বলেন যে আমি কি ওর সাথে নেটওয়ার্কিং করছি কিনা, অ্যাবসলিউটলি আমি করছি। আমি তাকে ফলো করছি, আমি তাকে দেখছি, আমি তাকে জানছি। সে এক একদিন এক একটা টপিক নিয়ে লিখছে, নন মার্কেটার, দেখা যাচ্ছে অ্যাকাউন্টস ফর নন অ্যাকাউন্টস, ফিনান্স ফর নন ফিনান্স। সেই যে টপিকগুলো দিয়ে লিখছে বা সে কালেক্ট করে দিচ্ছে, সে নিয়ে আসছে, বিভিন্ন ট্রিক্স নিয়ে কথা বলছে। দেখেন আমি কিন্তু জানছি, আমি শিখছি। সো আমার জন্য একটা ছোট মানে আমার চেয়েও যদি জুনিয়র হয়, বাট আমি তাকে কিন্তু আমি দেখা যাচ্ছে শিখার জন্য তাকেও আমি মাঝে মাঝে বলছি যে ওকে আমি আপনাকে ফলো করছি। আবার দেখা যাচ্ছে আমি যখন সিনিয়রদেরকে ফলো করছি, আমি কিন্তু সিনিয়ররা কিভাবে মুভ করছে, কিভাবে কথা বলছে, কি লিখছেন, কি জানছেন, কি পড়ছেন, এগুলো আমার জন্য হচ্ছে আমি জানার চেষ্টা করছি। আবার এই যে দেখা যাচ্ছে যে এই পরিচিতির মধ্য থেকেই না মানে দেখা যাচ্ছে আমি অনেক ধরনের সুযোগ পাচ্ছি, বা আমি প্রচুর বন্ধুও বানিয়েছি হচ্ছে এই জায়গা থেকে। আমি চিনি না, আমার পরিচিত ছিল না। আমি যদি আমার এফএমসিজি এইচআর সোসাইটির কথা বলি, এফএমসিজি এইচআর সোসাইটির প্রেসিডেন্টের সাথে আমার সম্পর্ক হচ্ছে অনলাইনে। আমরা দুজনই পরিচিত হয়েছে অনলাইনে, দুজনই দুজনের সাথে সম্পর্কটাও ঠিক ওখানে। অনেকদিন আমরা ভার্চুয়ালি জগতে ছিলাম। বাট আপনি যদি বলেন যে আমার সবচেয়ে কাছের কিছু মানুষ, যদিও যদিও আমার সোসাইটির প্রেসিডেন্ট হচ্ছে আমার সিনিয়র বয়সে, বাট আমি যদি বলি খুব কাছের কিছু বন্ধু যদি হয়, তাহলে ডেফিনেটলি আই উইল সে যে আমার প্রেসিডেন্ট হচ্ছে আমার বন্ধুদের মধ্যে একজন। যে কোনো বিপদে, যে কোনো প্রয়োজনে আমি কিন্তু তাকে নক করবো। আবার ঠিক আমি যদি আমার সেক্রেটারির কথা বলি বা আমার বিভিন্ন সোসাইটি মেম্বার, এই মুহূর্তে যে সোসাইটি মেম্বাররা যারা আছে, আমার প্রচুর সোসাইটি মেম্বার যারা আছে তাদেরকে আমি আমার বন্ধুর চেয়ে অনেক বেশি মনে করি। বিকজ অফ দেখেন আমি তাদের কাছ থেকে পাচ্ছিটা কি, আমার মেন্টাল পিসনেসটা পাচ্ছি, মেন্টাল সাপোর্টটা পাচ্ছি। অ্যাটলিস্ট এসে এই যে বলছে যে কারণ হ্যাঁ আপনার সাথে কথা বলে ভালো লাগতেছে, এই যে এটা অনেক বড় একটা ব্যাপার। কিংবা আমি যখন তাকে বলছি যে ভাই আমি আপনার সাথে কথা বলে একটু শান্তি পাচ্ছি, এই যে এই শান্তি পাওয়াটা, এটা হচ্ছে নেটওয়ার্কিং এর একটা ব্যাপার। দেখ এদের কারোর সাথে কিন্তু আমি পরিচিত ছিলাম না, সবার সাথে আমি ভার্চুয়ালি পরিচিত। তো ভার্চুয়াল থেকে এসে কিন্তু তারা অনলাইন থেকে অফলাইনে চলে আসছে। এখন অফলাইনে এসে ব্যাপারটা অনেক দূর দেখা যাচ্ছে বন্ধুর চেয়েও বেশি হয়ে গেছে। সো আপনার নেটওয়ার্কিংটা নির্ভর করবে হচ্ছে আপনি কি চাচ্ছেন। হ্যাঁ, একজন ফ্রেশারের জন্য দুটো ব্যাপার হতে পারে। একজন ফ্রেশার তার চাকরি খোঁজার জন্য নেটওয়ার্কিংটাকে কাজে লাগাবে, অ্যাবসলিউটলি ট্রু। এবং সেটাকে আমরা ডেফিনেটলি বলি যে ইউ আর ওপেন, যে আসুন আমাদের কাছে নেটওয়ার্কিংটা করুন। ডেফিনেটলি চাকরির জন্যই আসুন, কোনো সমস্যা নেই। বাট চাকরি মানে যে শুধু চাকরির জন্যই আসলাম, ব্যাপারটা যেন এরকমটা না হয়। কিছু শিখার জন্যও আসুন, কারণ চাকরি তো আমরা সবসময় দিতে পারবো এটা আমরা বলতে পারি না, কারণ আমাদেরও একটা লিমিটেশন থাকে। সব এইচআরদেরই লিমিটেশন থাকে। আমি বললেই হয় না যে আমার কোম্পানিতে একটা বাজেট থাকে, আমি এক বছরে কতগুলো লোক রিক্রুট করব, কখন রিক্রুট করব, কোন ডিপার্টমেন্টে কখন হবে, এটার একটা লিমিটেশন থাকে। সো
আপনি হঠাৎ করে যদি বলেন যে আমাকে একটা চাকরি দিয়ে দেন, আমার হাতে যদি সুযোগ না থাকে এবং আগামী 6 মাসেও যদি সুযোগ তৈরি না হয়, তাহলে তো আমি দিতে পারবো না। তো তার মানে কি আমার সাথে আপনার নেটওয়ার্কিং বন্ধ হয়ে যাবে? আমার সাথে আপনার যোগাযোগ বন্ধ? মানে আপনি কি তাহলে মনে মনে বলবেন যে কায়েম সাহেবের সাথে যোগাযোগ করেছিলাম, এই ব্যাটা তো আমাকে চাকরি দিল না, এর নামে 2-4টা একটু পারলে খারাপ কথা বলি, আর যদি খারাপ কথা না বলার ইচ্ছা থাকে অথবা বললাম না, ঠিক আছে, বেটা তো চাকরি দিল না, মানে এই ব্যাটারে মন থেকে একটু অপছন্দ করে যায়, এর সাথে আর কথাই বললাম না। কি হচ্ছে দেখেন, আপনি তো আসলে লুজার হলেন, আমার কি হলো? আপনি যদি আমার সাথে কানেক্টেড থাকেন, কি হবে, আমি হয়তো আপনাকে সুযোগটা দিতে পারিনি, 3 মাস পরে হয়তো আমার পরিচিত কোনো কোম্পানিতে একটা সুযোগ হয়েছে, আমি কিন্তু আপনার সিভিটা রেফার করতে পারি। এই 3 মাসে যেটা হচ্ছে, এই 3 মাসে আপনি কিন্তু আমার সাথে কথা বলে বলে আপনার স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট, অর্থাৎ আপনার SWOT অ্যানালাইসিসটা আমার সাথে করিয়ে নিতে পারেন। আপনি আমার থেকে জেনে নিতে পারেন আপনার স্ট্রেংথটা নিয়ে, আপনি আমার থেকে জেনে নিতে পারেন আপনার উইকনেসটাকে কিভাবে স্ট্রেংথে আপনি রূপান্তরিত করবেন, আপনার থ্রেটটাকে কিভাবে আপনি দেখা যাচ্ছে কাজ করবেন। প্রত্যেকটা জায়গাতে কি হবে, 3 থেকে 6 মাসে আপনি আপনার ইমপ্রুভমেন্টটা আপনি নিয়ে আসতে পারবেন আমার সাথে কথা বলে। সো নেটওয়ার্কিংটা শুধুমাত্র চাকরির জন্যই যেন হয় এরকমটা আমি কখনো বলি না। কারণ চাকরিটা হচ্ছে আপনার জন্য প্রয়োজনীয়, বাট তার আগে হচ্ছে আপনাকে তো জানান দিতে হবে যে আপনি যে পারফেক্ট লোক ওই চাকরিটার জন্য। কারণ এইচআর এর ভাষায় আমরা বলি পারফেক্ট পার্সনটা হতে হবে পারফেক্ট জায়গার জন্য, পারফেক্ট জবের জন্য। তা আপনি যে সেই পারফেক্ট এই যে জবটার জন্য পারফেক্ট পার্সন, এটা তো আমাকেও বুঝতে হবে। আপনি আজকে আসলে চাকরি দিয়ে দিব, ব্যাপারটা তো ওরকমটা নয়। কারণ চাকরি দিয়ে দেওয়াটাও তো আমাদের হাতে নেই, আমরা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাই। আপনাকে হয়তো একটা অ্যাসেসমেন্ট সেন্টারের ভিতর দিয়ে যেতে হবে, আপনাকে একটা ইন্টারভিউ প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে, ব্যাপারগুলো অনেক কিছু আছে এখানে। সো আপনাকে যেটা করতে হবে, আমার কাছ থেকে জানতে পারেন যে ইন্টারভিউ টিপস কি হতে পারে, একটা সিভি বানানোর জন্য টিপস কি হতে পারে। আপনি আমার কাছে এসে বলতে পারেন যে ইন্টারভিউতে আমাকে অমুক জায়গায় ডেকেছে, আমি কিভাবে প্রেজেন্ট হতে পারি, আমার ড্রেস আপটা কি হতে পারে, ইন্টারভিউতে বেসিক কোয়েশ্চেন গুলো কি হতে পারে, আমি এটার আনসারটা এইভাবে চিন্তা করছি, আমি কি ঠিক আছে কি না। এখন আপনি এসে যদি বলেন যে আমাকে একটা সিভি বানিয়ে দেন, যেহেতু আপনার সাথে আমার নেটওয়ার্কিং হয়েছে, সো নেটওয়ার্কিং এর খাতিরে আপনার দাবি হচ্ছে সিভি বানিয়ে দেন। আমি যদি বলি যে এখন কোন একজন সিনিয়র যারা আছেন তাদেরকে গিয়ে যদি বলি যে যেহেতু আপনার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, সুতরাং আপনি আমাকে বলে দেন, আপনার কোম্পানি থেকেই তো আমাকে ডেকেছে, কি কি প্রশ্ন করা হবে আমাকে একটু আগে আগে বলে দেন। তো এগুলো তো আসলে নেটওয়ার্কিং এর উদ্দেশ্য নয়, এটা হতে পারে না। আপনি যেটা করতে পারেন যে আপনার সিভিটা আপনি বানিয়েছেন, একজন প্রফেশনালকে দেখালেন যে স্যার বলুন, ভাইয়া বলুন, রিলেশনটা আপনার যে জায়গাতেই যায়, আপনি বলুন যে আপনার এই সিভিটা একটু দেখে দিয়ে যে কোথাও ভুল আছে কিনা, কারেকশন করার সুযোগ আছে কিনা, আপডেট করার সুযোগ আছে কিনা আমাকে যদি একটু বলে দিতেন। ওয়ে অফ দ্য অ্যাপ্রোচ, ওয়েব দ্য অ্যাপ্রোচ যদি আপনার পজিটিভ হয় না, তাহলে যে কেউ আপনাকে একটু পজিটিভলি গ্রহণ করবে। সো যদি দেখা যাচ্ছে যে আপনি প্রফেশনালের কাছে সিভিটা দিলেন, দিয়ে বললেন যে আমার সিভিটা একটু দেখে দেন, কোথাও ঠিক আছে কিনা, ভুল আছে কিনা, সুন্দর হয়েছে কিনা, বা অন্য কোথাও কারেকশন হবে কিনা। দুটা ব্যাপার ঘটে, একটা হচ্ছে আপনার সিভিটা, আপনি কিন্তু বলছেন না যে আমার সিভিটা একটু নেন, একটা চাকরি দিয়ে দেন, এটা না বলেও কিন্তু আপনি সিভিটা পাঠিয়ে দিলেন। আরেকটা হচ্ছে আপনি আপনার সিভির কারেকশনের কিন্তু ওই চোখে, আপনার চোখের বাইরে গিয়ে আরেকজন দেখা যাচ্ছে যিনি রিক্রুট করেন বা যিনি চাকরি দেওয়া নেওয়া নিয়ে কাজ করেন, তার চোখেও কিন্তু আপনার কিছু ভুল ত্রুটি থাকলে ধরা পড়ে যাচ্ছে, আপনার সিভিটা কিন্তু আরেকটু সুন্দর হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। সো আপনি ওই সুযোগটাকে কাজে লাগান, তাই না? তা আবার হচ্ছে বাইরে সে আপনি যদি ইন্টারভিউ সম্পর্কে জানতেই চান, তাহলে আপনি গিয়ে যদি বলেন যে কি কি প্রশ্ন করবেন একটু বলেন, এই ব্যাপারটা হচ্ছে নেগেটিভ অ্যাপ্রোচ। আপনি যদি পজিটিভলি বলেন যে ভাই আমার কাছে, আমি তো গুগল সার্চ করেছি বা আমি আরো কিছু প্রফেশনালের সাথে কথা বলেছি, তো আমি খুঁজে দেখলাম যে বেসিক এই 10টা প্রশ্ন বা এই 5টা প্রশ্ন বা এই 8টা প্রশ্ন আমি দেখেছি যেগুলো হচ্ছে সাধারণত একটা ইন্টারভিউতে করে। তো আমি চিন্তা করছিলাম এই 5টা প্রশ্নের আনসার গুলো এভাবে দিব, আপনার কাছে কি মনে হচ্ছে, এটা কি ঠিক আছে কিনা। দেখুন এই ঠিক আছে কিনা থেকে কিন্তু উত্তর চলে আসে যে ঠিক থাকবে কিনা বা ঠিক হচ্ছে কিনা বা কি কারেকশন করা যায়। মানে দেখা যাচ্ছে কথা মজা করার সুযোগটা কিন্তু হয়ে যাচ্ছে। আপনি কিন্তু অন্য একটা অ্যাপ্রোচ দিয়ে, একটা পজিটিভ অ্যাপ্রোচ দিয়ে আপনি কি করছেন, আপনি কিন্তু আপনার প্রশ্নের উত্তরটুকু পেয়ে যাচ্ছেন। ওয়াইরাজ আপনি যেখানে বলতেন যে আমি যদি কি করি, যে এই সিভিটা ঠিক আছে, আমাকে একটা চাকরি দিয়ে দেন, আপনি যদি বলেন যে না আমার এই প্রশ্ন কি হবে সেটা বলে দেন, তাহলে কি হচ্ছে, দুটো জিনিসই নেগেটিভ অ্যাপ্রোচ হচ্ছে। এই দুটো নেগেটিভ অ্যাপ্রোচে আপনার প্রতি একটা নেগেটিভ ধারণা এবং ভবিষ্যতে যত সুযোগ সুবিধা আপনার জন্য ছিল সব বন্ধ হয়ে যাচ্ছে। তো দ্য থিং ইজ, আপনি যেটা করতে হবে, আপনাকে পজিটিভ অ্যাপ্রোচে টেকনিক্যালি সামনে আগাতে হবে। সো নেটওয়ার্কিংটাকে আপনি শুধুমাত্র আমি বলবো চাকরির জন্য কাজে লাগাবেন না, নেটওয়ার্কিংটা হচ্ছে জানার জন্য কাজে লাগাবেন। জানাটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। আপনি যত বেশি জানবেন তত বেশি আপনি সেলফ ডেভেলপ আপনার ইনভলভ হতে পারবেন, আপনি জানবেন আপনার কোথায় কোথায় ইমপ্রুভ করতে হবে। তো আপনি যখনই জেনে যাবেন যে কোথায় ইমপ্রুভ করতে হবে, দেন আপনি ইমপ্রুভমেন্টের কাজ শুরু করে দিবেন। এবং সেই জায়গাতেও আপনি কিন্তু দেখেন ফ্রি একটা মেন্টর পেয়ে যাচ্ছেন, ফ্রি দেখা যাচ্ছে তার অ্যাডভাইস পাচ্ছেন, ফ্রি একজন প্রফেশনালের সাথে কানেক্ট হতে পারছেন, তিনি আপনাকে অন্য জায়গায় রেফার করতে পারছেন। এবং আমি মনে করেন আমার চোখে যদি কোনো
ছেলে আমি যদি দেখি তার ইমপ্রুভমেন্ট গুলা, সে নিজেকে চেঞ্জ করছে ডে বাই ডে, আমি কিন্তু কি হবে তাকে তখন আমি তার লার্নিং এর থ্রাস্টটা দেখে আমি ফিল করব একে হয়তো আমার টিমে নিয়ে নেওয়া দরকার, কিংবা একে হয়তো অমুকের টিমে রেফার করা দরকার, একে হয়তো অমুক অমুক জায়গায় রেফার করা যায়। এই যে আপনার লার্নিং প্রসেসটা থেকেও না আমি তখন আপনাকে হয়তো ফিল করবো যে আচ্ছা ঠিক আছে, এর জন্য একটু দেখা করতে হবে, কোন জায়গায় দেওয়া যায়, এটা করা যায় সেটা করা যায়। সো ঠিক আছে, আপনাকে আগে প্রুভ করতে হবে। নেটওয়ার্কিং এর ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে, যার সাথে নেটওয়ার্কিং করছেন তার সাথে তাকে প্রুভ করতে হবে। আপনাকে প্রথম দিকে যেন আপনার হাঙ্গারটা দেখানো যাবে না, ঠিক আছে? ওই যে ছোটবেলায় বলে না যে বাচ্চা কান্না করলে মা দুধ দেয়, এই জায়গাতে এসে কান্না করা যাবে না, কান্না করাটা আপনাকে করতে হবে পজিটিভলি। রাইট, চমৎকার। আসলে নেটওয়ার্কিংটা আমরা আমরা যদি ক্যারিয়ারে সাকসেস পেতে চাই তাহলে আমরা আসলে একা পসিবল না, তাই না? তো আমাদেরকে কিন্তু আমাদের মেন্টর এবং আমাদের কাঙ্ক্ষিত যে আমাদের যে যোগ্য যে নেটওয়ার্ক প্ল্যাটফর্মটা সেটা কিন্তু আমাদের চুজ করতে হবে এবং সেটাকে আমাদেরকে ধরে রেখে কিন্তু আমাকে আমার ক্যারিয়ারের যে কাঙ্ক্ষিত গোল সেটাকে অ্যাচিভ করতে হবে। এনিওয়ে, সো সো যেহেতু আপনি বললেন যে আমাদের আজকে বিষয়টা হচ্ছে অনলাইন নেটওয়ার্কিং, তাই না? সো আপনি বলেছিলেন যে আপনাদের সময় আসলে একটা লোককে খুঁজে পেতে অথবা একটা আপনি যাকে সার্চ করছেন তাকে পেতে গ্রামের পর গ্রাম খুঁজে বের হতো, তাই না? তো এখন কিন্তু সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট এবং ডিজিটাল এই মিডিয়ার যুগে আমরা কিন্তু একটা কোম্পানির সিইও এবং কি বিজনেস হেড এবং কি ওনার পর্যন্ত আমরা তাকে রিচ করতে পারি, তাই না? সো আমি যেটা আমার একটু এক্সপেরিয়েন্স থেকে যদি বলি, আমি একজন গুগল সার্টিফাইড ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। তো আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। তো আমি একটা অনেক বড় কোম্পানির একজন ওনারকে আমি আমার স্বপ্ন ছিল যে তার সাথে আমার রিচ করা, মানে তার দেখা করা, তাই না? তো আমার এটা আসলে যখন আমার ক্যারিয়ার শুরু করি তখন ডিজিটাল মার্কেটিং মিডিয়ার যুগটা যা শুরু হয়েছে। তো আমি কিন্তু প্রথমে আমি বুঝতে পারছিলাম না যে আসলে তার সাথে আমি কিভাবে মিট করবো, তাই না? তারপর আমি আমার লিঙ্কডইন, আমার প্রোফাইল খুললাম, আমার ফেসবুক আইডি আগে থেকে ছিল, তারপর বিভিন্ন আমার ইউটিউব চ্যানেল আছে। সো আমি তাকে একদিন মেসেঞ্জারে নক করলাম। হ্যাঁ, সো মেসেঞ্জারে নক করে আমি জাস্ট আমার খুব প্রথমে ফার্স্টে একটু শাই ফিল করেছিল যে আসলে এত বড় একজন বিজনেস ম্যাগনেট, তাই না? তো উনাকে আসলে মেসেঞ্জারে আমি নক করবো, উনি কি মনে করেন? আমার মধ্যে একটা ভয় কাজ করলো যে আসলে কি মাইন্ড করেন, পরবর্তীতে আবার কিরকম কি ফিডব্যাক দেন, নেগেটিভ ফিডব্যাক। তো এই ধরনের কিছু মেন্টালিটি আমার কাজ ছিল। বাট আমি সাহস করে কি করলাম, মেসেঞ্জার থেকে কিন্তু আমি তাকে একটা জাস্ট ছোট্ট একটা টেক্সট আমি একটা পাঠালাম। ফার্স্টে আমি তাকে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইনি, তাকে আমি জাস্ট একটা মেসেঞ্জারে একটা টেক্সট পাঠিয়েছি যে হ্যালো স্যার, আই এম মারুফ। তারপর আমার প্রোফাইলটা দিয়েছি যে আই হ্যাভ গন থ্রু ইউর প্রোফাইল, ইউ হ্যাভ এ ভাস্ট এক্সপেরিয়েন্স অন বিজনেস, সো আই উড লাইক টু কানেক্ট উইথ ইউ, সো উইল ইউ প্লিজ অ্যালাউ মি টু কানেক্ট, থ্যাংক ইউ সো মাচ। সো আমি তাকে একদিন দিয়েছি, তারপর দেখি যে তারপরে এক সপ্তাহ কোনো রেসপন্স নেই, তাই না? তো তারপর আবার তাকে দিয়েছি এক সপ্তাহ পরে, সেম এগেইন আবার দিয়েছি 2 সপ্তাহ পরে। বাট মানে উনি 2 মাস পরে আমাকে উনি রেসপন্স করেছেন। তারপর উনি আমাকে বলেছে হ্যাঁ আসলে ওকে, উই ক্যান কানেক্ট, উই ক্যান বি এ ফ্রেন্ড। তো তারপর থেকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট করেছি। ইভেন তারপর কিন্তু তার সাথে আমার কিন্তু এখন খুবই ভালো সম্পর্ক, তাই না? সো আমি কিন্তু একদম টপ একজন বিজনেস ম্যাগনেট, যে কিনা একটা কোম্পানি ওনার, তার একজন স্বনামধন্য একজন বাংলাদেশের একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট। সো আমি কিন্তু তার নেটওয়ার্কটাকে, আমি কিন্তু আমার নেটওয়ার্কিংটাকে অনলাইনের মাধ্যমে কিন্তু তাকে আমি সার্চ করেছি। এবং এখন আমি যেই অবস্থানে আছি এবং আমরা যেই অবস্থানে আছি, আমরা কিন্তু আমার ওয়ে আমি যেভাবে করি সেভাবে কিন্তু আমরা করতে পারি। কিন্তু আমাদের মধ্যে যেটা হয় যে ইয়াং জেনারেশন এবং ইয়াং প্রফেশনালের মধ্যে একটা জড়তা কাজ করে, তাই না? সো তারপরে কিন্তু আপনি যে ভ্যালুর কথা বলেছিলেন যে আমরা অনলাইনে নেটওয়ার্কিং এর ক্ষেত্রে অনেক সময় আমাদের কিছু নর্মস এবং ভ্যালু দরকার হয়, তাই না? আমাদের কিভাবে বিহেভ করতে হবে। আমরা সরাসরি তো তাকে আমরা একটা ওনাকে বলতে পারি না যে আমার একটা জব দরকার, অথবা আমার একটা কাজ দরকার, অথবা আমার একটা কিছু প্রজেক্ট আছে, আপনি এখানে আমি যদি হেল্প করতে পারেন। সো আমরা তো বলতে পারি না, আমাদের অ্যাটিটিউড আছে। সো অনলাইন অ্যাটিটিউডের ব্যাপারে যদি আপনি আরেকটু যদি আমাদেরকে বলতে চান যে আসলে এখনকার মানে সবাই তো সোশ্যাল মিডিয়াতে আমরা আছি, সবাই সবার সাথে ইজিলি কানেক্টেড হতে পারি, অনেক সময় বিরক্ত হয়, বোঝার হয়, তাই না? সো এই যে বিহেভিয়ার ও অ্যাটিটিউডটা, এইটা সম্পর্কে যদি একটু বলেন যে কিভাবে কার সাথে আমি একজন বড় পারসনের সাথে আমার স্বপ্ন আছে, আমি করতে চাই, আমি তার সাথে কানেক্টেড হতে চাই, তাই না? কারণ আমার এক্সপার্টিস আছে, আমার স্কিল আছে, আমার এক্সপেরিয়েন্স আছে, আমার নলেজ আছে, আমি আমার এই নলেজটা তার বিজনেস অথবা তার যে প্রজেক্ট আছে সেটা শেয়ার করতে চাই। সো এইভাবে এটা কিভাবে করা যায় যদি একটু বলতেন। হ্যাঁ, ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। সুন্দর প্রশ্ন। সেটা হচ্ছে যে আমি যদি একটু ভেঙে বলতে চাই, আমি যেটা বলেছিলাম যে আমরা কথা বলবো ফেসবুক নিয়ে, লিঙ্কডইন নিয়ে এবং অন্যান্য জায়গাগুলো নিয়ে।
তো আমি একবারই এখানে এই প্রশ্নের উত্তরে সবগুলো জায়গাগুলো বলে দিতে চাই এবং ডুজ এন্ড ডোন্টস গুলো এখানে আমি আপনাকে শেয়ার করতে চাই, সো দ্যাট ভিউয়ার্স যারা আমাদের সাথে আছেন তারা যেন এই জিনিসগুলোর সাথে পরিচিত হয়ে যান। এবং আমি জানি এখনকার সময় যারা আসলে মানে যারা সোহেল ভাই একটু থামাচ্ছি, আমাদের সাথে অনেক দর্শক কানেক্টেড হয়েছেন। তো দর্শক আপনারা আপনাদের যে প্রশ্ন সেগুলো আমাদের কমেন্ট সেকশনে করবেন, কমেন্ট সেকশনে করবেন, আমাদের গেস্ট সেগুলো উত্তর দিবে ইনশাআল্লাহ। আপনাদেরকে সবসময় কোশ্চেন করার জন্য সবসময় ওয়েলকাম জানাচ্ছি। আপনি নেটওয়ার্কিং সম্পর্কিত এবং এই সম্পর্কিত যা রেলিভেন্ট কোশ্চেন আপনারা অবশ্যই করবেন, প্লিজ সোহেল ভাই। শিওর, সো থ্যাংক ইউ। আমি আসলে একটু মানে ভেঙে ভেঙে যদি বলি, সেটা হচ্ছে যে আমি প্রথমে ফেসবুক নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আপনারা যদি যখন নেটওয়ার্কিং করবেন, আমাদের নেটওয়ার্কিং এর বাংলাদেশে এই মুহূর্তে যদিও লিঙ্কডইনটা খুব বেশি জনপ্রিয় হয়নি সবার কাছে, বাট লিঙ্কডইন প্রফেশনালরা খুব ভালোভাবেই চালাচ্ছে। ওখানে সব প্রফেশনালরাই কিন্তু আছে, ইনফ্যাক্ট বাংলাদেশের সব প্রফেশনালরা ওখানে আছে এবং বড় বড় কোম্পানিগুলো যারা আছে এবং ইনফ্যাক্ট এমএনসি যারা আছে তারা সবাই তাদের রিক্রুটমেন্ট গুলো দেখা যাচ্ছে লিঙ্কডইন থেকেই করে থাকে। তো যাই হোক, বাট ফেসবুকে যেহেতু আমাদের মোস্ট অফ দা মানে ইউজাররা সবাই হচ্ছে ফেসবুকেই আছে এবং আমরাও যেহেতু খুব স্বাভাবিকভাবে ফেসবুকেই আছি, সামহাউ কানেক্টেড হয়ে যায় আসলে ফেসবুকে এবং আমাদের যোগাযোগের জায়গাটাও হয়ে যায় হচ্ছে ফেসবুকে। তো ফেসবুকের কিছু ডুজ এন্ড ডোন্টস আমি বলবো। যে প্রথম শব্দ হচ্ছে ফেসবুকটা হচ্ছে, দেখুন এটা আপনার ব্যক্তিগত ডায়েরি। সো যেহেতু এটা একটা ব্যক্তিগত ডায়েরি, এটা হচ্ছে কিছুটা পাবলিক করা যায়, কিছুটা পার্সোনাল ফ্রেন্ডস এর মাধ্যমে রাখা যায়, আবার কিছু ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি পর্যন্ত রাখা, ফ্রেন্ডস এন্ড ফ্রেন্ডস পর্যন্ত রাখা যায়। সো ইটস আপ টু ইউ যে আপনি কতটুকু জায়গা পর্যন্ত আপনাকে পরিচিত করবেন বা আপনার যেটা আপনি শেয়ার করতে যাচ্ছেন সেটাকে কতটুকু পর্যন্ত করবেন। তো যেহেতু এখানে আপনি ব্যক্তিগত ইনফরমেশন দিচ্ছেন, ব্যক্তিগত যোগাযোগের জায়গাটা বা ব্যক্তিগত কথাবার্তা বলার জায়গা হচ্ছে এটা, তো স্বাভাবিকভাবে এটা যেহেতু প্রফেশনাল জায়গা হতে পারে না। তারপরেও আমরা এখানে কিছু প্রফেশনালদের সাথে যোগাযোগটা এখানেই বেশি হয়ে যায় বাংলাদেশে, আমি যেটা দেখেছি মোস্ট অফ দ্য পিপলের সাথে কানেকশনটা আসলে এই ফেসবুকে বা মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগটা হয়। তো যেটা করবেন, যেহেতু ফেসবুকটাকেও আপনারা মানে প্রফেশনাল এবং পার্সোনাল দুটো কাজেই ব্যবহার করছেন, তো যেহেতু যতদিন পর্যন্ত পার্সোনাল কাজে ব্যবহার করবেন ততদিন আপনার পার্সোনাল অ্যাকাউন্ট নিয়ে আপনি যা ইচ্ছা করুন, তাতে আমাদের কিছু বলার নেই বা আমার অ্যাটলিস্ট কিছু বলার নেই। যেটা আপনি যখন আপনার এই পার্সোনাল অ্যাকাউন্টটাকে প্রফেশনাল কাজেও ব্যবহার করবেন, তখন খুব স্বাভাবিকভাবেই আমি তখন আপনাকে বলবো যে তখন আপনাকে একটা জায়গায় থামতে হবে, আপনাকে জানতে হবে যে আপনাকে কোথায় থামতে হবে। তো সেটা হচ্ছে আপনি কি শেয়ার করবেন, কি করবেন না, কি লিখবেন, কি লিখবেন না, কি বলবেন, কি বলবেন না, কি নাম দিবেন এবং কি দিবেন না, এই জিনিসগুলো আপনাকে মাথায় নিতে হবে। আপনি একজন প্রফেশনালকে দেখা যাচ্ছে অপরিচিত মানে অমুক বা দেখা যাচ্ছে যে কোন একটা নাম আপনার হয়তো দিয়ে দিলেন, আপনি দেখা যাচ্ছে হয় না ফেসবুকে অনেক নামই তো থাকে, তো দেখা যাচ্ছে যে দিয়ে দিলেন আপনি, আপনার মন চাইলো আপনি সেই নাম যেখানে দিয়ে আপনি কোনো একজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন। তো সিনিয়র যদি কেউ হন বা কোনো প্রফেশনাল যদি হন, মানে দেখা যাচ্ছে ফেক অ্যাকাউন্ট মনে করে আপনাকে প্রথমেই অ্যাকসেপ্ট করবে না। তারপরে হচ্ছে আপনি যদি দেখা যাচ্ছে যে আপনার প্রোফাইল পিকচারটা যদি প্রফেশনাল না দেন অথবা অ্যাটলিস্ট দৃষ্টিকটু কোনো কিছু না মানে দেন, তাহলে সেটা হচ্ছে কি হবে, দৃষ্টিকটু ছবি বা দেখতে ভালো না, বা দেখা যাচ্ছে যে এমন কিছু দিয়ে রেখেছেন, ফুল পাখি ফল এগুলো দিয়ে রেখেছেন, আপনাকে অ্যাকসেপ্ট করার আগে আরেকবার চিন্তা করবে যে আমি অ্যাকসেপ্ট করবো কি করবো না। তারপরে হচ্ছে যে আমি যদি বলি আপনার ফেসবুকের নাম, আপনার হচ্ছে যে ইনফরমেশন গুলো দিচ্ছেন, আপনার ইউনিভার্সিটি ডিটেলস, বা আপনি যদি দেখা যাচ্ছে কোথায় কাজ করছেন, এর আগে কোথাও ছিলেন কিনা, বা পার্ট টাইম অ্যাক্টিভিটিস আপনার হচ্ছে কিনা বা করেছিলেন কিনা, এই যে জায়গাগুলো এই জিনিসগুলো আপনার প্রোফাইলে দিবেন, ডেফিনেটলি দিন, আমি বলবো এগুলো দেওয়া ভালো। বাট দেওয়ার পর আপনাকে মনে রাখতে হবে যে আমি যে ইনফরমেশন দিয়েছি, সো সেই ইনফরমেশন গুলো সবগুলো যেন রিয়েল হয়, ফেক ইনফরমেশন না থাকে, এবং এগুলো যেন আমার সিভির সাথে ম্যাচ করে। কারণ হচ্ছে আপনার যেখানে জবের জন্য অ্যাপ্লাই করেছেন সেই জায়গা থেকে খুব স্বাভাবিকভাবে আপনার ফেসবুক প্রোফাইলে দেখা যাচ্ছে রেফারেন্স চেক করার জন্য প্রবেশ করতে পারে, আপনার লিঙ্কডইন প্রোফাইলে প্রবেশ করতে পারে। তো খুব স্বাভাবিকভাবে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার প্রোফাইলটা যেন অসুন্দর না হয়, সুন্দর যেন একটা প্রোফাইল হয়, খুব ভালো একটা নিজের ছবি, তাও আমি বলবো ভালো একটা ছবি, মানে দৃষ্টি নন্দন কোনো ছবি, সুন্দর। সুন্দর মানে এই না যে আমি ফটোশপ করে একদম নিজেকে নিজে যেরকম আছে সেরকম না থেকে একেবারে দেখা যাচ্ছে যে ব্লার টার করে অনেক কিছু করে আমি নিজের ছবিটাকে একদম মানে নিজেকে আর যেন চেনা না যায় এরকম অবস্থায় যেন কোনো ছবি না দেওয়া হয়।
ভালো ছবি দেন, নিজেকে বোঝা যায় এরকম নিজের কোনো ছবি দেন। আমি এখানে বলছি না যে প্রফেশনাল ছবি দিতে হবে, বাট ছবি দেওয়ার সময় মনে রাখতে হবে এমন কোনো ছবি দেওয়া যাবে না যেটা অসুন্দর ছবি হয়। তারপরে প্রোফাইলটা নিয়ে বলেছিলাম যে প্রোফাইল লক করা যাবে না। প্রোফাইল যদি প্রফেশনালদের সাথে কানেক্টেড হতে চান, প্রোফাইল লক করা যাবে না। ওয়াই? বিকজ অফ প্রোফাইল লক করলে না আপনাকে তো আমি চিনতে পারবো না, আপনার সম্পর্কে আমার ধারণা হচ্ছে আমি পাবো না। সো আপনাকে তো আমার দেখবো, আমি আপনার প্রোফাইলটা দেখবো, আপনার ইন্টারেস্টটা কি দেখবো, আপনি কোথায় পড়াশোনা করেছেন দেখবো, আপনি কি কি সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িত দেখবো, আপনি কি কি মানে পোস্ট শেয়ার করেছেন, কি লিখেছেন, এগুলো এটলিস্ট আমি দেখার চেষ্টা করব। কারণ আপনাকে তো আমার বুঝতে হবে যে আপনি এবং আমি একই মেন্টালিটির বা কাছাকাছি মেন্টালিটির কিনা। দুজন যদি সেম মেন্টালিটির না হই তাহলে আমি আপনার সাথে ফ্রেন্ডশিপটা কেন করতে যাব, বা আপনাকে আমি কেন আমার ফ্রেন্ড লিস্টে নিয়ে আসবো। সো এটার একটা ব্যাখ্যা তো হচ্ছে যে আমি আপনাকে যদি আনতে চাই, সো আপনাকে আমি একটু ভালো করে দেখতে চাইবো আপনি কি মুভি পছন্দ করেন, আপনি কোথায় লাইক দিয়েছেন, কাকে দিয়েছেন, কি দেখছেন, কোন পেজটার সাথে আছেন। এগুলো যদি আমি আপনাকে না দেখি তাহলে খুব স্বাভাবিকভাবেই আমার জন্য আপনার সাথে একই সাথে পথ চলাটা না খুব সহজ হবে না, বা আমি পারবো না সেটা। অ্যাটলিস্ট আমার জন্য মানে আমি পারবো না। তো আমার বিশ্বাস যে আমার মতো যারা প্রফেশনালরা আছেন তারা কেউই প্রোফাইল লক করে রাখলে না অ্যাকসেপ্ট করে না, বা করার কথা না। ভেরি ফিউ পিপল আছেন যারা হয়তো খুব বেশি মানে উন্মুক্ত মনের মানুষ, বা তারা যদি আমি বলি খুব উদার মনের মানুষ, তারা হয়তো দেখা যাচ্ছে ঠিক আছে হয়তো আপনাকে সেটাতে গ্রহণ করে নিতে পারে, বাট এটা কেউই করবে না। কারণ আপনার সম্পর্কে তো আগে জানতে হবে, না জেনে কাউকে নিজের ফ্রেন্ড লিস্টে কেউ নিতে চায় না। তারপর হচ্ছে যা মন চায় তাই শেয়ার করা যাবে না। আপনাকে জানতে হবে কি শেয়ার করা উচিত আর কি করা উচিত না। ফেক নিউজ শেয়ার করলে সেটা বোঝা যায়। প্রফেশনাল যখন দেখবে যে আপনি আলতু ফালতু ফেক নিউজ শেয়ার করছেন, অমুক তমুক জায়গার নিউজ শেয়ার করছেন, এটা ওটা সেটা শেয়ার করছেন, বা মানে আজে বাজে নিউজ শেয়ার করছেন, বা আজে বাজে জিনিস শেয়ার করছেন, তখন দেখা যাচ্ছে কি আপনার প্রতি একটা বাজে ধারণা তৈরি হবে। আপনাকে ডেফিনেটলি তার লিস্টে সে কোনোভাবেই রাখবে না বা অ্যালাউ করবে না। এবং দেখা যাচ্ছে আপনি যদি কারোর সাথে পরিচিত হতে চান, বা কারোর সাথে যদি আপনি পরিচিত হন, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আগে তার সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি করতে হবে। মেসেঞ্জারে কন্ট্যাক্ট করলেন, আপনি যেটা বলেছেন যে আপনি একজন বিজনেস ইন্ডাস্ট্রিয়ালিস্টের সাথে সম্পর্ক করেছিলেন, মেসেঞ্জারে যোগাযোগ করলেন, তারপরে সে যখন অ্যালাউ করলো আপনি তার সাথে তার লিস্টে প্রবেশ করলেন। সো কিছু কিছু জায়গায় আপনাকে এটা মেনটেন করতে হবে। এটা হচ্ছে খুবই ফর্মাল ওয়ে। আপনি কারোর লিস্টে প্রবেশ করতে চাচ্ছেন, তাকে আগে বললেন আমি এই, আমি অমুক, আমি করছি, আমি সেই করছি, আমার ইন্টারেস্ট এই, আমি আপনার সাথে এই কারণে নেটওয়ার্কিংটা করতে যাচ্ছি, আমি আপনার এই জিনিসগুলো পছন্দ করি, আমি এই জন্যই আপনার সাথে কানেক্টেড থাকতে যাচ্ছি। সো আপনি কি আমাকে অ্যালাউ করবেন কিনা। সো এই যে জায়গাটা না, এই পার্সোনাল রিলেশনটা তৈরি করতে হবে। আপনি মেসেঞ্জারে করতে হবে, করে দেন আপনি হয়তো ফেসবুকে তার সাথে কানেক্টেড হবেন। আপনি ধাম করে একটা রিকোয়েস্ট পাঠালেন। আমার বেলায় যেটা হয়, আমি হয়তো সবার রিকোয়েস্ট একসেপ্ট করি না। আমি হয়তো 10টা রিকোয়েস্টের ভিতর 2টা রিকোয়েস্ট একসেপ্ট করছি। যদি তার মিনিমাম 70% বা 80% আমার সাথে তার মানে মেন্টালিটিটা ম্যাচ করে, তার পছন্দ অপছন্দ যদি আমার কাছাকাছি না আসে, তাহলে আমি দেখা যাচ্ছে তাকে নিচ্ছি না। সো এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আগে আমার সাথে পরিচিত হতে হবে, দেন আপনি আমার কাছে আসবেন। সো আপনি যে প্রসেসটা ফলো করছেন, দ্যাটস ফ্যান্টাস্টিক, দ্যাটস অ্যাবসলিউটলি পারফেক্ট এন্ড দ্যাটস অ্যাবসলিউটলি ওকে। সো আমি রিকোয়েস্ট করবো যারা শুনেছেন মারুফ ভাইকে, আর যদি শুনতে না পান আমি বলবো ব্যাকে গিয়ে প্রয়োজনে আবার শুনে নেবেন। সো ওই সেম প্রসেসটাই হচ্ছে যে কারোর সাথে আমি বলবো ফর্মাল ওয়েতে পরিচিত হওয়ার একটা সর্বোচ্চ বা সবচেয়ে সুন্দর পন্থা হচ্ছে ওটা। এছাড়া হচ্ছে যদি কানেক্টেড হয়ে যান, এর পরের স্টেপটা হবে আপনি যখন লাইক করবেন বা কমেন্ট করবেন, আপনাকে বুঝতে হবে আমি কি লাইক করছি, কি কমেন্ট করছি, কোথায় লাভ দিচ্ছি, কোথায় স্যাড দিচ্ছি, আর কোথায় হচ্ছে ওয়াও দিচ্ছি। সো আমাকে বুঝতে হবে এটা কি আসলে ওয়াও পাবে, না এটা লাইক পাবে, না এটা লাভ পাবে। আমার দেখা গেল হচ্ছে এটা স্যাড একটা কমেন্ট, আপনি লাভ দিয়ে বসে আছেন। So, আপনার প্রতি স্বাভাবিকভাবে একটা নেগেটিভ ধারণা তৈরি হবে। আপনি লাভ পাওয়ার মানে একটা কমেন্ট, আপনি সেখানে স্যাড দিয়ে বসে আছেন। সো মানে আপনাকে জানতে হবে এগুলি। আমি যখন কোনো একটা জিনিস চালাবো সেটার পুরোপুরি ব্যবহারটা আমাকে জেনে তারপর সেটা ব্যবহার করতে হবে। অ্যান্ড দেন বিভিন্ন স্পেশাল যে ডে গুলো আছে এটাকে একটু কাজে লাগাতে পারে। দেখা যাচ্ছে 1 মে চলে গেল, ইন্টারন্যাশনাল লেবার ডে। আমি হয়তো বলতে পারি যে লেবার নিয়ে কোনো একটা সুন্দর উক্তি করে আমি হয়তো প্রফেশনালদের সাথে কানেক্টেড হলাম, যে আপনার কোম্পানি দেখলাম, বা দেখা যাচ্ছে কোম্পানি, প্রত্যেকটা কোম্পানি কি করে বিভিন্ন উইশ করে। সো আপনি দেখা গেল কি সেই উইশটাকে আবার তার কাছে ফেরত দিলেন, যে দেখা গেছে যে আপনার কোম্পানি থেকে এই ব্যানারটা বানিয়েছে, আমার কাছে এটা অনেক সুন্দর লেগেছে, থিমটা আমার ভালো লেগেছে। দেখেন কানেক্ট হওয়ার জন্য না ব্যাপারটা অনেক সহজ।
আপনি ব্যাপারটা একটু জানতে হবে। ঈদের মেসেজ দিয়েছে, প্রত্যেকটা কোম্পানি কিন্তু ঈদ মেসেজ দিচ্ছে তার লোগো দিয়ে। So আপনি যদি ফেসবুকে ফলো করেন, কারণ সবাই ফেসবুকে দিচ্ছে, সবাই তার দেখা যাচ্ছে ওয়েবসাইটে দিচ্ছে, তো আপনি সেটাকে ফলো, যদি তাকে সত্যিই ফলো করেন তাহলে তার সাথে আপনাকে সিরিয়াসলি ফলো করতে হবে তাকে। আপনি দেখা গেছে তাকে সেই ব্যানারটুকে এনে বললেন যে আপনার ব্যানারের এই থিমটা না আমার ভালো লেগেছে, এটা যে করেছেন এটা মিনিংটা, অথবা ওই মিনিংটা আমি বুঝতে পারিনি, আমাকে কি একটু বুঝিয়ে দেওয়া যাবে? তাহলে যেটা হচ্ছে দেখেন আপনি কানেক্ট হচ্ছেন। এই যে আপনি একটা কোম্পানির ব্যানার পর্যন্ত ফলো করছেন, সেটা আমাকে ফিরিয়ে দিবে যে ওকে, সে আমার ব্যাপারে আসলে অনেক সিরিয়াস, আমার সম্পর্কে জানতে গিয়ে সে আমার কোম্পানি সম্পর্কেও জানছে, আমার কোম্পানিকেও সে পড়াশোনা করছে। তো বিভিন্ন স্পেশাল ওয়েতে যে আপনি রেটিংস গুলো দেওয়া, সেটা হচ্ছে তার সাথে যেমন দিতে পারেন, ঈদে তাকে ঈদের শুভেচ্ছা জানাতে পারেন, বার্থডেতে বার্থডে শুভেচ্ছা জানাতে পারেন, আপনি অ্যানিভার্সারি উইশ গুলো করতে পারেন, বাট বিভিন্ন স্পেশাল ডে গুলো আছে সেগুলোতে উইশ করতে পারেন, বাট উইশটা যেন গণকথা না হয়, একটু সুন্দর করে নিজের ভাষায় গুছিয়ে কিছু লিখলেন, যেটা তাকে উইশ করলেন, দেখা যাচ্ছে সে পড়ে আপনার প্রতি একটু প্লেজড হয়ে গেল। সো ফেসবুকে যদি এই জিনিসগুলো একটু মেনটেন করেন, আমার মনে হয় যে অ্যাটলিস্ট আপনি প্রফেশনালি একটা মানুষের সাথে কানেক্টেড হতে পারবেন। আবার আমি বলবো হচ্ছে একটা ট্যাগ করার অপশন আছে, চাইলে আমি যে কাউকে ট্যাগ করতে পারি, আপনার যা মন চাইলো বা যে কোনো ছবিতে বা যে কোনো জায়গায়, প্লিজ যে কোনো কিছুতে সবাইকে ট্যাগ করবেন না। মন চাইলেই কোনো গ্রুপে কাউকে অ্যাড করে ফেলবেন না, মন চাইলে যে কোনো ফেক পেজ লাইক করার জন্য তাকে দিয়ে দিবেন না, ঠিক আছে? আবার এমনও করে বসবেন না যে সব পোস্টে গিয়ে সহমত ভাই বা সহমত স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, এটা যেন না করা হয়। এটাও করলে হয় কি, এটা গঠনমূলক কথা না। আপনি যে তেল নিয়ে বসেছেন সেটা বোঝা যায় যে আপনি মোটামুটি তেল তেল নিয়ে বসেছেন কয়েক লিটার দেওয়ার জন্য। তা আমাদের যারা আছি আমরা ভাই তেল আপাতত নিতে চাই না, বয়স হয়েছে তো, ভুঁড়িটাও বেড়ে গেছে, এমনি প্রচুর চর্বি জমে আছে, আর তেল দিয়ে ভাই চর্বি বাড়াতে কেউই চায় না, আমার মনে হয় না। সো বেটার হচ্ছে গঠনমূলক কথাবার্তা, গঠনমূলক সমালোচনাও কিন্তু আমরা গ্রহণ করি। আপনি যদি আমাকে গঠনমূলক সমালোচনা করেন, লাইক এই যে আজকে লাইভটা করছি, আজকের লাইভের পর আমি যারা পরিচিত আমার দেখেছেন, আমি সবাইকে কিন্তু এই প্রশ্নটা করি, বা আমি এই বিগত দিনে যত প্রোগ্রাম করেছি, যত প্রেজেন্টেশন আমি দিয়েছি, যত ট্রেনিং আমি করিয়েছি, প্রত্যেকটা জায়গাতে আমি একটা কথা সবাইকে, আমার পরিচিত যারা আছে বা যারা ওই সেশনে ছিলেন বা যারা আমার সাথে ওই সেশনের পরে কানেক্টেড হয়েছে, আমি দুটো প্রশ্ন করি। একটা হচ্ছে আজকের সেশনে আপনার ভালো লেগেছে কি, আজকের সেশনে আপনার ভালো লাগে নাই কি, দুটোই। এবং আমার ইমপ্রুভমেন্টের কোনো জায়গা আপনার কাছে আছে কিনা, আমার জন্য কোনো ইমপ্রুভমেন্ট সাজেশন থাকে তাহলে প্লিজ আমাকে জানান। কেন? আমি হয়তো আমার অডিয়েন্সকে একরকম ভাবে ফিল করছি, আমার অডিয়েন্স আমাকে আরেক রকম ভাবে ফিল করছে, আমার অডিয়েন্স হয়তো আমাকে সেভাবে নিতে চায় না। সো আমি যদি অডিয়েন্স ফিডব্যাকটা নিই, তখন আমি আমার জায়গাটাকে আমি ইমপ্রুভ করতে পারছি অ্যাজ এ ট্রেনার। আমার জানা মতে বাংলাদেশের বলেন আর পৃথিবীর যত ট্রেনারই আছেন, সবাই অডিয়েন্স ফিডব্যাকটাকে খুব পজিটিভলি গ্রহণ করে। খুব যদি মানে খারাপ মানের কোনো ট্রেনার না হয়ে থাকেন, এবং খুব আত্মতুষ্টিতে ভোগা বা ইগোইস্টিক ট্রেনার ছাড়া এই ধরনের মানে কোনো ট্রেনার খুঁজে পাওয়া যাবে না যারা অডিয়েন্স ফিডব্যাকটাকে পজিটিভলি না নেয়। ইনফ্যাক্ট আমার জানা সকল ট্রেনাররাই হচ্ছে অডিয়েন্স ফিডব্যাকটাকে খুব পজিটিভলি নেয়, নেগেটিভ ফিডব্যাকটাকেও খুব পজিটিভলি নেয়, বিকজ অফ এটা হচ্ছে আমার ইমপ্রুভমেন্টের জন্য। তো আপনি চাইলে ফেসবুকে এসেও আমার কিন্তু গঠনমূলক সমালোচনা করতে পারেন, ভাই আপনি ওই জিনিসটা যেটা বলেছিলেন মেসেঞ্জারে আসুন, নেগেটিভ কোনো কথা বললে মেসেঞ্জারে বলে দিতে পারেন যে ভাই ওই জিনিসটার ব্যাপারে আমার মনে হচ্ছে এই ব্যাপারে আমার ধারণা এই, আপনি কি মনে করছেন? আমার কাছে যদি আপনার ধারণা পজিটিভ হয় না ভাই, আমি ডেফিনেটলি আপনার সাথে এগ্রি করব। আমার কাছে যদি মনে হয় যে না আপনার থটের সাথে একটু কারেকশনের দরকার আছে, আমি কিন্তু সেই কারেকশন নিয়েও কথা বলবো। আমরা গঠনমূলক সমালোচনা করতে পারি, গঠনমূলক তর্ক করতে পারি, সবকিছু করা যাবে, সুযোগ আছে। বাট ইয়েস স্যার, ওকে স্যার, জি স্যার, হ্যাঁ স্যার, সহমত ভাই, প্লিজ এগুলো করা যাবে না। এগুলো করলে হবে কি, এটা একটা নেগেটিভ অ্যাপ্রোচ, যে আমরা বুঝি যে একে আসলে এ হচ্ছে সহমতি, এ সারা জীবন সহমতি থাকবে, এর কাজের কিছু না। তো আপনাকে যে আপনি যে মানে কাজের কেউ, আপনার ভিতরে যে কিছু আছে, আপনি চাইলেই যে সুন্দর করে গুছিয়ে লিখতে পারেন, আপনি চাইলে যে নেগেটিভ কথাকেও অনেক সুন্দর করে প্রকাশ করতে পারেন, সেটাকে আপনি প্রকাশ করতে হবে, তো আপনি আমার কাছে লিখতে হবে, জানাতে হবে। আর হচ্ছে আপনি যেন মন চাইলেই সকালবেলা গুড মর্নিং, আর বিকালবেলা গুড ইভিনিং, রাতের বেলা গুড নাইট, সকাল বিকাল সন্ধ্যা আপনি পন করেছেন যে ভাই আমার মেসেঞ্জারে এটা পাঠাবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে রাতে ঘুমাবার আগে আরেকবার জানালেন যে ঘুমাতে গেলাম, গুড নাইট, ঘুমাতে যাচ্ছি, টেক কেয়ার, ঠিক আছে? এই যে শব্দ এগুলো ভাই আপনি আমাকে সকাল বিকাল সন্ধ্যা মেসেঞ্জারে টুম 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 করালে না আমিও বিরক্ত হয়ে যাব। ওটা করানো যাবে না। বরঞ্চ আপনি যেটা করতে পারেন, আপনার একটা কোর্স ভালো লেগেছে আমার সাথে শেয়ার করতে পারেন, সপ্তাহে একবার করতে পারেন।
দেখা যাচ্ছে যে আপনার কোনো একটা কথা উক্তি ভালো লেগেছে, আপনি আমার সাথে শেয়ার করতে পারেন। কি হবে? আপনার সাথে আমার যোগাযোগটা হবে হচ্ছে, দেখা যাচ্ছে আপনি আমার পরিচিত বা আপনি আমার পছন্দের কোনো একজন রাইটারের কোনো একটা উক্তি দিয়েছেন। আপনার সাথে আমার কানেকশনটা কিন্তু শুরু হয়ে গেল। আমি আপনার সাথে কানেক্টেড হলাম। মনে হলো যে ও আপনি কি অমুকের লেখাটাও পড়েন? আচ্ছা, আচ্ছা। কি পড়েছেন? এই যে দেখেন আপনার সাথে কিন্তু আমার কথা এবার শুরু হয়ে গেল। হয়তো দেখা যাচ্ছে আপনি গত ১ মাস ধরে আমাকে মেসেঞ্জারে একটু অনেক নক করেছেন। আমি আপনার সাথে কথাই বলছি না। সামহাউ আপনি আমার পছন্দের একটা মানুষের কোনো একটা লেখা বা কোনো একটা উক্তি কিছু একটা দিলেন। আমি আপনার প্রতি ইন্টারেস্ট ফিল করব। ও ওকে, আপনি এটা পছন্দ করেন? আপনি কি অমুককে পছন্দ করেন? কি করেন? কিভাবে করেন? কেন করেন? কি পড়েছেন? আর কি জানেন? আপনি কোনটা পড়েছেন? ওইটার সামারিটা কি? ও আচ্ছা, আমি তো ওই বইটা পড়ি নাই। আপনি কি সেই বইটার ব্যাখ্যা জানেন কিনা? তার মানে আপনার সাথে কিন্তু আমার কথা লম্বা হচ্ছে। এই যে নেটওয়ার্কিংটা শুরু হয়ে গেল। ঠিক আছে? সো আমি বলব যে আপনি কারোর সাথে যোগাযোগ মেনটেন করার বেলায় মনে রাখতে হবে সেটা যেন প্রফেশনাল হয়। একটা গুড নাইট জানাবেন, সেটাও প্রফেশনাল গুড নাইট যেন হয়। একটা গুড মর্নিং জানাবেন, সেটাও প্রফেশনাল যেন গুড মর্নিং হয়। একটা হাই জানাবেন, সেই হাইটাও যেন গুড মর্নিং হয়। আপনি একটা ইমো দিবেন, লাভ ইমো, সেই লাভ ইমোটাও প্রফেশনাল লাভ ইমো হতে হবে। যখনই আপনি প্রফেশনালি ফেসবুকটাকে ব্যবহার করবেন। আর যতক্ষণ পর্যন্ত আপনি প্রফেশনালি চিন্তা করছেন না, আপনি চিন্তা করছেন ইটস জাস্ট অনলি মাই পার্সোনাল ডায়েরি, আমার হোয়াট এভার আই ওয়ান্টস টু রাইট ডাউন দেয়ার, আই জাস্ট ওয়ান্ট রাইট, আমার মন চাইছে আমি উগলে দিতে চাচ্ছি, বমি করতে চাচ্ছি আমার ফেসবুক। ইটস ওকে, ইটস ইউর ফেসবুক ভাই, ইটস ইউর ওয়াল, হোয়াট এভার ইউ ওয়ান্টস টু রাইট ওভার দেয়ার, ইউ আর অ্যাবসলিউটলি ফ্রি। বাট আপনি যখন আমার সাথে কানেক্টেড হতে যাবেন, প্রফেশনালদের সাথে কানেক্টেড হতে যাবেন, আমি যদি একক হই তাহলে একটা কথা, কিন্তু আপনি যখন প্ল্যান করেছেন যে আমি ১০০ জন প্রফেশনালের সাথে কানেক্টেড হব, তখন আপনাকে মাথায় রাখতে হবে আমার ফেসবুকটা কিন্তু এখন আর পার্সোনাল নেই, এখন এটা পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল বোথ। সো আমাকে কিন্তু এই টিকেটটা মেনটেন করে চলতে হবে। ঠিক আছে? তারপর হচ্ছে আমি যদি বলি লিঙ্কডইনের ব্যাপারে যদি বলি, লিঙ্কডইনটা হচ্ছে প্রফেশনাল নেটওয়ার্কিং এর একটা সবচেয়ে বড় জায়গা। এবার লিঙ্কডইনের বেলায় এসে বলি, মনে রাখবেন এটা হচ্ছে গোল্ডেন রুলস। আমি সবসময় বলি, গোল্ডেন বলেন, প্লাটিনাম বলেন, হোয়াট এভার ইট ইজ, বাট দ্য রুলস ইজ, এটা আপনাকে অলওয়েজ ফলো করতে হবে, লিঙ্কডইন ইজ নট এ ফেসবুক। আপনি ফেসবুকে সকাল বিকাল সেলফি দিচ্ছেন, গ্রুপ ছবি দিচ্ছেন, হ্যালো ফ্রান্স বলে ঘুরতে যাচ্ছেন, সো এটা এখানে করা যাবে না। আপনাকে এখানে যেটা করতে হবে, লিঙ্কডইন আপনাকে পুরোপুরি প্রফেশনালিজম মেনটেন করতে হবে। আপনাকে গুছিয়ে কথা লিখতে হবে, গুছিয়ে অনেক যা বলেন তাই গুছিয়ে বলতে হবে। মন চাইলেই যে কোনো কিছু ইমো দেওয়া যাবে না, মন চাইলেই যে কোনো সাইন ল্যাঙ্গুয়েজ সেখানে দেওয়া যাবে না, সাইন ইউজ করা যাবে না, চাইলে যে কাউকে যা ইচ্ছা তা বলা যাবে না। এটা মাথায় রাখতে হবে আমাকে। এবং ওখানে ছবি চাইলে যে কোনো ছবি দেওয়া যাবে না। ঠিক আছে? ওখানকার কাভার পিক মানে এই না যে আমি ২ দিন পর চাইলেই চেঞ্জ করে ফেললাম। আমি প্রোফাইল পিক চাইলাম চেঞ্জ করে ফেললাম। নট লাইক দ্যাট। ওখানকার প্রোফাইল পিক বা কভার পিক যাই বলেন না কেন, দুটো পিকচারই আপনার প্রচুর প্রফেশনাল হতে হবে। সেম অ্যাজ লাইক আপনার সিভি। আপনার সিভিতে যেভাবে আপনি প্রফেশনালিজম মেইনটেইন করবেন, সেম প্রফেশনালিজম আপনাকে মেইনটেইন করতে হবে হচ্ছে আপনার লিঙ্কডইনে। ঠিক আছে? সিভিতে যে ছবিটা দিয়েছেন আমি রিকোয়েস্ট করব হচ্ছে সেম সিভির ছবিটা, যেহেতু আমি সবসময় বলি আমার সিভি নিয়ে যতগুলো সেশন আছে আপনারা চাইলে দেখতে পারেন। আমার ইউটিউব চ্যানেল আছে সেম নামে, কাইয়ুম ইসলাম সোহেল নামে, আমাকে ইউটিউবেও পাবেন। ওখানে আমার যে সেশনগুলো হয়েছে ওখানে সবগুলোই আছে। আমার সিভি নিয়ে ২-৩টা সেশন আছে, প্রায় ঘন্টা ২-১ করে এক একটা সেশন। আপনারা চাইলে আমার ওই সেশনগুলো শুনে নিতে পারেন। সো ওখানে আমি সিভি নিয়ে সব কথাই বলেছি, সিভির ছবি থেকে শুরু করে যা হবে, কি রকম হবে। যেহেতু আজকে আমরা ১ ঘন্টার সেশনে আছি, অলরেডি অনেক সময় চলে গেছে। সো আমি শুধু এতটুকুই বলবো যে সিভির ছবিটা প্রফেশনালিজম মেনটেন করে আপনাকে বা প্রফেশনাল একটা ছবি দিতে হবে। সো একই রকম ভাবে আমি বলবো যে আপনার লিঙ্কডইনের ছবিটাও সেম, মানে সিভিতে যেটা দিয়েছেন সেম ছবিটা ফলো করুন। আবার এমন যেন না হয় যে সিভিটি একটা মানে আজে বাজে ছবি দিয়েছি, সো আপনি এখন আমাকে রেফার করে নিলেন যে ভাই আপনি বলেছেন যে সিভির ছবিটাই দিতে, ওই আজে বাজে ছবিটাই আমি দিয়ে দেখা গেছে যে লিঙ্কডইনেও দিয়েছি। এরকমটা যেন না হয়। ঠিক আছে? সিভির ছবিটা হতে হয় হচ্ছে খুবই প্রফেশনাল। আর হচ্ছে আপনার লিঙ্কডইনের যে হেডলাইনটা আছে, হেডলাইন দ্যাট হ্যাজ টু বি ভেরি ফর্মাল এন্ড দ্যাট হ্যাজ টু বি উইথ মানে কিছু লুক্রেটিভ ওয়ার্ড, যেটা দিয়ে হচ্ছে আপনার প্রোফাইলের প্রতি মানুষের অ্যাট্রাকশনটা থাকে। ফর এক্সাম্পল আমি যদি আমার কথা বলি, গত ২ সপ্তাহ ধরে বারুক ভাই আমি আমার লিঙ্কডইনে বসে বসে আমার ফ্রেন্ড রিকোয়েস্টকে না ডিলিট করছি আমি লিঙ্কডইনে। প্রায় দেখা যাচ্ছে ২০০০-এর মতো আমি গত প্রায় ২ সপ্তাহ বা ৩ সপ্তাহের মতো আমি লিঙ্কডইনে সামহাউ ঢুকতে পারিনি ব্যস্ততায়। তো
তো কি হয়েছে, আমি হঠাৎ করে ঢুকলাম, ঢুকে দেখি যে প্রায় থাউজেন্ডস এর উপরে রিকোয়েস্ট আসছে। তো এখন বসেছি হচ্ছে কাকে নিব আর কাকে নিব না। এখন কাকে নিব আর কাকে নিব না এটা আমি বলছি যে ট্রুলি এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার লিঙ্কডইন প্রোফাইলের হেডলাইনটার উপর, আপনি হেডলাইনটা কি দিচ্ছেন। দেখা যাচ্ছে হেডলাইনটার উপর নির্ভর করে আমি আপনাকে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছি আবার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছি না। আমি যদি আমার কথা বলি এবং ইনফ্যাক্ট আমি যদি বলি সবাই সেম ওয়েটাই ফলো করে, বিকজ অফ মানে আপনার পুরো প্রোফাইলটা দেখে আসলে নিয়ে আসার সুযোগটা সবার থাকে না, এত সময়টা খুব কম থাকে। তো যেহেতু আপনার হেডলাইনটা যদি লুক্রেটিভ হয়, মোস্ট অফ দ্য পিপলই কি হবে, আপনার প্রতি আকর্ষণটা তৈরি হবে। আপনার হেডলাইনটা যদি সুন্দর না হয় তাহলে দেখা যাচ্ছে আপনার প্রতি মোটামুটি আকর্ষণটা প্রথমেই হারিয়ে ফেলবে। সো হেডলাইন সুন্দর হলে প্রোফাইলে ঢুকে দেখে। ঠিক আছে, তাহলে হেডলাইনটা কি করবেন? হেডলাইনটা হতে পারে হচ্ছে আপনার স্পেশালাইজড এরিয়াটাকে ছোট করে দিলেন। লাইক আমি যদি বলি, আমি বলি এইচআর প্রফেশনাল, আমি বলি হচ্ছে আমি রিক্রুটার, আমি বলি হচ্ছে আমি ট্রেনার, এন্ড দেন আমি আমার আদার কিছু ছোট করে দিয়ে দিই, যাতে করে আমার অনেকগুলো পরিচয় এক জায়গাতে হেডলাইনে চলে আসে। সো সেটার উদ্দেশ্যটা কি? রাইট। কারণটা হচ্ছে যেন আমি কানেক্ট করতে পারি। আমি যাকে কানেক্ট করতে চাই সে যেন আমার প্রতি মানে তার ফিলটা থাকে, ওকে আমি একজন রিক্রুটারের সাথে কানেক্ট হবো, ওকে এখানে সে রিক্রুটার, ঠিক আছে আমি কানেক্ট হতে চাই। আমি একজন ট্রেনারের সাথে কানেক্ট করতে চাই, ওকে তাহলে লেখা আছে ট্রেনার, সে কিন্তু ট্রেনার, তো ঠিক আছে আমি ট্রেনারের সাথে কানেক্ট হতে চাই। বা আমি এইচআর জেনারেল প্রফেশনাল, আমি যেহেতু এইচআর প্রফেশনাল নিয়ে কাজ করছি, এইচআর জেনারেলিস্ট হিসেবেও আমি কাজ করেছি, তো আমি বলছি যে একজন জার্নালিস্টের সাথে কানেক্ট হতে চাই, দেন ঠিক আছে তাহলে সে জার্নালিস্টের সাথে আমি কানেক্ট হতে চাই। আমার এই মুহূর্তে দরকার হচ্ছে একজন সেলস হেডের বা সেলস দেখা যাচ্ছে ম্যানেজারের, বা আমার এই মুহূর্তে দরকার হচ্ছে যে ব্রিটিশ আমেরিকান টোবাকোতে কাজ করে, নেসলেতে কাজ করে, বা দেখা যাচ্ছে হচ্ছে ইউনিলিভারে কাজ করে। So, আপনি যদি ওই হট টপিক গুলো বা হট কি টপিক গুলোকে বা কি ওয়ার্ড গুলোকে যদি দিতে পারেন, তাহলে হবে কি আপনার প্রতি মানুষের আকর্ষণটা খুব সহজে তৈরি হবে। তাহলে আপনার হেডলাইনটা হতে হবে খুব ফর্মাল এবং সুন্দর, এবং আপনার প্রিয় মানুষগুলোকে এন্ডোর্স করুন। আমি বলবো হচ্ছে প্রফেশনাল যাদের সাথে কানেক্ট করতে চান, তার কি ভালো লাগছে, কি কোন জিনিসগুলো আপনাকে আকর্ষণ করছে, ওই কথাগুলো দিয়ে না এন্ডোর্স করুন। এন্ডোর্সমেন্টের একটা সুযোগ আছে। আপনি যদি তাকে এন্ডোর্স করেন তাহলে কি হবে, আপনি আপনার সিনিয়রদের কাছ থেকেও এন্ডোর্সমেন্টটা ব্যাক পেতে পারেন। সো সিনিয়ররা যখন আপনাকে এন্ডোর্স করবে, লাইক আমি যদি বলি যে আপনার কোনো একজন ফ্রেশারকে আমি এন্ডোর্স করলাম, কোনো রিক্রুটার যখন তার প্রোফাইলে ঢুকলো, দেখলো যে ওকে অমুক কোম্পানির এইচআর এর ম্যানেজার দেখা যাচ্ছে তাকে এন্ডোর্স করছে, বলছে যে ছেলেটা ভালো, বা দেখা যাচ্ছে এই এই ব্যাপারগুলোতে সে এক্সপার্ট, দেখা গেল কমিউনিকেশন এক্সপার্ট, বা দেখা যাচ্ছে যে আমি যে ব্যাপারগুলো হয়তো আপনার জানি সেই জিনিসগুলোকে আমি এন্ডোর্স করে দিলাম। তো আপনি যখন ওই জিনিসগুলো এন্ডোর্সমেন্টটা যখন অন্যরা দেখবে, তো খুব স্বাভাবিকভাবে আপনার প্রতি একটু ট্রাস্ট আরেকটু বেড়ে যাবে। তারপরে আরেকটা অপশন আছে এন্ডোর্সমেন্ট ছাড়া, সেটা হচ্ছে রিকমেন্ডেশন। সেম এন্ডোর্সমেন্টটা হচ্ছে এখানে আপনি এটাকে স্কিলস বলতে পারেন, যেটা আমরা প্রোফাইলে বা সিভিতে আমরা বলি স্কিলস। সেই স্কিলস গুলোকে এই জায়গাতে নিয়ে আসা যায়, লাইক মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, দেখা যাচ্ছে কমিউনিকেশন, লিডারশিপ, আদার্স থাউজেন্ডস অফ দেখা যাচ্ছে এন্ডোর্সমেন্টের সুযোগ আছে। আপনি চাইলে আপনি আপনার মেন্টরকেও করতে পারেন, আপনার মেন্টর চাইলে আপনাকে এন্ডোর্স করে দিতে পারে। আবার এন্ডোর্সমেন্টের পাশাপাশি হচ্ছে রিকমেন্ডেশন। রিকমেন্ডেশনটা হচ্ছে লিখে দেওয়া, আমি জানি যে অমুক এই জিনিসগুলোতে ভালো, লিখে দিচ্ছে যে পার্সোনালি এই সম্পর্কে আমি এই কথাগুলো জানি। তাহলে এই যে আমি যখন রিকমেন্ডেড করছি, আমি কিন্তু সিভিতে দেখা যাচ্ছে কি হয়, যে আগেকার যুগে হতো না এমপি মন্ত্রী, এখনো হয়, এমপি মন্ত্রীদের কাছে যাই লাল কালিতে লিখে নিয়ে আসছে একে চাকরিটা দেওয়ার জন্য সুপারিশ করা হলো। সো ওই সুপারিশ করা হলো, দেখেন এই যে মামা চাচু খালু নিয়ে বলেছিলাম না, মামা চাচা খালু লাগবে না, আমরাই কিন্তু প্রফেশনালরাই আপনার মামা চাচা খালু, চেনা জানা অচেনা জানা যারা আছে তারাই হয়ে যাব। কিভাবে? ওই যে দেখেন আপনার সিভিটা ফরওয়ার্ড করবো এক জায়গায়, আমি আপনার ফরওয়ার্ড করে দিচ্ছি, আপনার সিভির উপরে রিকমেন্ডেশন আমি লিখে দিচ্ছি, কোথায়? লিঙ্কডইনে লিখে দিচ্ছি। বাট আপনাকে সেটা প্রুভ করে নিতে হবে, আপনার লিঙ্কডইনে সেই এন্ডোর্সমেন্ট গুলো সেখানে থেকে যাবে। সো আপনি কি করবেন, প্রথম দিনই যেন এমন না হয় আপনাকে চিনেন বা পরিচিত তার কাছে গিয়ে বললেন যে স্যার আমাকে একটু এন্ডোর্স করে দেন। এন্ডোর্সমেন্টটা এবং রিকমেন্ডেশনটাও আপনাকে কি করতে হবে, অপেক্ষা করতে হবে, আপনাকে প্রুভ করতে হবে চাওয়ার জন্য, ঠিক আছে? তারপরে আপনি আপনার রিকমেন্ডেশন গুলো কি করবেন, আপনাকে রিকমেন্ড করতে হবে। আপনি 10 জনকে রিকমেন্ড করলে দেখা যাচ্ছে 5 জন আপনাকে রিকমেন্ডেশন ফিডব্যাক দিবে। সো আপনি সেটাকেও গ্রহণ করতে পারেন, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনি যখন সিনিয়রদের কমেন্ট গুলো করবেন, সিনিয়রদেরকে মানে যে পোস্ট গুলোতে কমেন্ট করবেন, মনে রাখবেন ওই সেম কথা ফেসবুকের মতো করে ওইখানেও টেকনিক্যালি প্রফেশনাল কথাবার্তা লিখতে হবে।
ঠিক আছে? এবং কারোর সাথে প্রথম কথাতেই বলা যাবে না যে স্যার বা ভাইয়া প্লিজ আমার সিভিটা দেন। সিভি না নিলে আজকে যদি চাকরি না দেন আমি একবারে না খেয়ে মরে যাচ্ছি, আমি একেবারে শেষ, এই যে দেখেন আমি না খেতে পেরে একেবারে হাড় বের হয়ে গেছে। ব্যাপারটা যেন এতটা সিরিয়াস পর্যায়ে না যায় আর কি। কারণ প্রথম দিনই আসলে কাউকে চাকরি দেওয়ার সুযোগটা থাকে না, ভেরি অনেস্টলি স্পিকিং থাকে না। প্রথম কারণ হচ্ছে কি আমি আপনাকে চিনি না, দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমি আপনাকে রিকোয়েস্টটা কেন করবো বা আপনাকে কেন আরেক জায়গায় রেফার করবো। সো আমি যদি আপনাকে রেফার করি একটা জায়গায়, আপনি যদি ক্যান্ডিডেট ভালো না হন, ওই জায়গায় দ্বিতীয়বার আমি আর কাউকে রেফার করতে পারবো না, আমার একটা দরজা বন্ধ হয়ে যাবে, আমি তো জেনে শুনে একটা দরজা বন্ধ করতে পারবো না। সো আমি একটা দরজা সবসময় খোলা রাখতে চাইবো, কারণ আমাকেও আমি মোস্ট অফ দ্য টাইম আমাদের যত এইচআররা আছেন বা সিনিয়ররা যারা আছেন তারা সবসময় মানুষকে আমার বিশ্বাস সাহায্য করতেই চাই আমরা। তো যেহেতু সাহায্য করতে চাই, আরেকজনের দরজা আমাদেরকে খোলা রাখতেই হয়। যেহেতু খোলা রাখতে হবে সেহেতু আমি চাইলেই যে কাউকে রেফার করবো না, আমাকেও জেনে বুঝে রেফার করতে হবে যে অ্যাটলিস্ট সে যেন গিয়ে আমার নাকটা কেটে না দেয়, মানে অ্যাটলিস্ট আমার অসম্মান যেন না করে। সো খুব স্বাভাবিকভাবেই প্রথম জায়গাতেই প্রথম কথাতেই ফার্স্ট ওয়ার্ডটা যেন সিভি পাঠাচ্ছি বা সিভি নিয়ে দিচ্ছি, সিভি ছাড়া চাকরি ছাড়া আমি শেষ, এটা যেন না হয়। ঠিক আছে? সো মনে রাখবেন, আপনি যদি এই এতদিন জীবনে এতটা সময় পর্যন্ত যদি পার করে আসতে পারেন, আগামী হয়তো ২ সপ্তাহ আরো পারবেন। এই ২টা সপ্তাহ নেটওয়ার্ক করেন, নেটওয়ার্কিং করেন, পরিচিত হন, তার সাথে নিজেকে পরিচিত করেন। তারপর হচ্ছে তাকে জানান যে আমি আসলে এই সমস্যাগুলো ফেস করছি, তো আপনি কি আমাকে কোনোভাবে সাহায্য করতে পারবেন কিনা। তো এটা পজিটিভ অ্যাপ্রোচ করেন, দেখবেন পজিটিভ অ্যাপ্রোচ করলে না আপনার জন্য সব সহজ হয়ে যাবে। এছাড়া আপনার লিঙ্কডইন প্রোফাইলটাকে আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্ক। লিঙ্কডইন প্রোফাইল লিঙ্কটা যেহেতু আমরা অলমোস্ট সবাই সিভিতে দিচ্ছি এবং আমি রিকোয়েস্ট করি যে সিভিতে দিয়ে দেওয়ার জন্য। সো আমার সিভিতে দেওয়ার সময় লিঙ্কডইন প্রোফাইল লিঙ্কটা যেন একটু সুন্দর গোছানো হয়, এটা লিঙ্কডইন অনেক সহজ করে দিয়েছে। লিঙ্কডইনে চাইলে আপনি গুছিয়ে আপনার প্রোফাইল লিঙ্কটা বানাতে পারবেন। যেমন আমি যদি আমারটা বলি, আমার লিঙ্কডইন প্রোফাইলটা হচ্ছে, আপনি যদি দেখেন linkedin.com/in বা /কাইমুসলাম/সোহেল/শেষ। সো আবার অনেকের লিঙ্কডইন প্রোফাইলের ভিতর দেখা যাচ্ছে তার নামটা 0123 এবিসি বিভিন্ন ওয়ার্ড দিয়ে বিশাল বড় একটা জিনিস হয়ে যায়, দেখতে সুন্দর হয় না। মানে এটা হয়তো খুব বড় কিছু না বা অনেক দেখা যাচ্ছে যে মেজর কিছু না, বাট কি হচ্ছে এই যে আপনি যে একটু অ্যাডভান্স, আপনি জানেন লিঙ্কডইনের প্রোফাইল লিঙ্কটা কিভাবে গুছিয়ে রাখা যায়, আপনার নামটা সুন্দর করে সে জায়গায় যে দিয়ে আপনি আপনার নাম দিয়ে লিঙ্কডইন প্রোফাইল তৈরি করে নিচ্ছেন, সেটা করতে পারছেন। এই যে জায়গাটা আপনার এই যে ছোট ছোট টাচগুলো না ফিল করে দেয়, এটা ফিল দিবে যে ও আচ্ছা তাহলে তো সে লিঙ্কডইন ব্যাপারটা জানে। লিঙ্কডইনের যে অ্যাবাউট সেকশনটা থাকে, সেই অ্যাবাউট সেকশনটাও না, এটা আমি বলবো হচ্ছে যে মোস্ট প্রফেশনাল ওয়ার্ড ইউজ করে নিজেকে সবচেয়ে সুন্দর করে ফুটিয়ে তুলুন আপনার অ্যাবাউটটা। কারণ আপনার প্রোফাইলে ঢুকলেই ফার্স্ট আমি যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আপনার অ্যাবাউট। সো আপনার অ্যাবাউটটা যদি সুন্দর না হয়, আমি আপনার প্রোফাইলের প্রতি হয়তো ইন্টারেস্টেড থাকবো না বা ইন্টারেস্ট হারিয়ে ফেলবো। সো অ্যাবাউটটা সুন্দর করবেন। ভেরি রিসেন্ট লিঙ্কডইন আরেকটা সুন্দর জিনিস দিয়েছে, সেটা হচ্ছে ফিচার। ফিচারটা হচ্ছে আপনি আপনার কোনো আর্টিকেল প্রকাশ করেছেন বা আপনি কোনো মিডিয়া প্রকাশ করেছেন বা আপনি হয়তো কোনো কিছু লিখেছেন বা আপনার হয়তো কোনো কিছু কন্টেন্ট রেডি করেছেন, সবকিছু না আপনি ফিচারের ভিতর দিতে পারবেন। তো ফিচারে দিলে কি হবে, দেখা যাচ্ছে আপনার ফিচারটাও হয়তো দেখে দেখে ওকে ইন্টারেস্ট ফিল করবে, ও আচ্ছা ছেলেটা অনেক ভালো লিখে বা সে এই ব্যাপারটা অনেক ভালো জানে, সে দেখা যাচ্ছে ওই জিনিসটা সুন্দর করছে। এই যে জিনিসগুলো আপনি এখানে তুলতে পারতেছেন। তারপর হচ্ছে আপনি আপনার ইন্টারেস্টের একটা অপশন আছে, মানে ইন্টারেস্ট মানে হচ্ছে লাইক করা বা ইন্টারেস্ট দেওয়া লিঙ্কডইনে। আপনি কি কি কোম্পানিকে পছন্দ করছেন, কোথায় কোথায় লাইক দিচ্ছেন, কাকে কাকে ইন্টারেস্ট দিচ্ছেন, এটাও কিন্তু সেম ফেসবুকের মতো, যাকে তাকে যে কোনো জিনিসকে কিন্তু এখানে এসে ইন্টারেস্টটা দেওয়া যাবে না। সো লিঙ্কডইনে যেহেতু এটা প্রফেশনাল সাইট, আপনাকে প্রফেশনালিজম মেনটেন করতে হবে, এটা হচ্ছে আমার সবসময়কার রিকোয়েস্ট। এবং মনে রাখতে হবে, আবারও বলছি, এটা কিন্তু ফেসবুক নয়। ঠিক আছে? সো এটা যেহেতু ফেসবুক নয়, আপনাকে এটা ফেসবুকের মতো করে চালানো যাবে না। ঠিক আছে? সো লিঙ্কডইন এবং ফেসবুক নিয়ে যদি আমি মোটামুটি অনেক কিছুই বলেছি, এর বাইরে যদি আমি বলি তাহলে হচ্ছে যে আপনি ইমেইলের মাধ্যমেও না, হ্যাঁ ইমেইলের মাধ্যমেও দেখা যাচ্ছে আপনি নেটওয়ার্কিংটা করতে পারবেন। এই যেমন দেখা যাচ্ছে যে আপনি ফোন করে একটা মানুষকে বিরক্ত করার চেয়ে সবচেয়ে সহজ, মানে অ্যাটলিস্ট আমার জন্য যদি বলি ব্যক্তিগতভাবে, আমি ফোনে কথা বলার চেয়ে চাইতে ইমেল করাটাকে সবচেয়ে বেশি মানে সহজ মনে করি। কারণ ফোন করলে এখন কথা বলতে হবে, এই মুহূর্তে আমার কথা বলার ইচ্ছা আছে কিনা, এই মুহূর্তে আমি কথা বলতে চাই কিনা, বা এই মুহূর্তে আমি আসলেই অন্য কাজ করছি কিনা বা অ্যাভেলেবল কিনা। সো আপনি আমাকে মেইল করলে সুবিধাটা হচ্ছে কি, আমি মেইলের আনসার যে কোনো সময় দিতে পারি, আমার পছন্দ মতো সময় আমি আপনার আনসার দিয়ে দিলাম। সো আমার মনে হয় মোস্ট অফ দ্য প্রফেশনালরা কিন্তু এই মেল চালাচালিটা
এটাতে একটু বেশি মানে স্বাচ্ছন্দ্য বোধ করবে, এটা আমার বিশ্বাস। সো আপনি আপনার কি করবেন, রিলেশনশিপটা ইমেইলের মাধ্যমে, ফোনের চাইতে ইমেইলের মাধ্যমে বেশি যোগাযোগ মেনটেন করবেন। কারণ মোস্ট অফ দ্য টাইম প্রফেশনালদের কাছে নাম্বার চাইলে ওরা দিতে চায় না। ওই যে বিরক্ত করে, বেবি কখন ফোন করবে, দেখা যাচ্ছে রাতের 12টা বাজে ফোন করে বসে, কখন ফোন করবে, কিভাবে ফোন করবে, কি বলবে, এই ম্যানারটুকুর অভাবের কারণে দেখা যাচ্ছে যে কেউ ফোন নাম্বার দিতে চায় না বা বিব্রতকর অবস্থায় পড়ে যায়, সেটার জন্য নাম্বার দিতে চায় না। সো যেটা করবেন সেটা হচ্ছে যে ইমেল অ্যাড্রেসটা চাইবেন, বলবেন স্যার আপনার ইমেল অ্যাড্রেসটা দিন। আমার মনে হয় ইমেল অ্যাড্রেসটা দিতে কেউই না করবে না। মোবাইল নাম্বারটা চাইলে এটা দিতে না করতে পারি, বাট আমার মনে হয় মেইল অ্যাড্রেস দিতে কেউই না করবে না। সো আপনি মেইল অ্যাড্রেস দিতে পারেন, তার সাথে যোগাযোগ মেনটেন করতে পারেন। সেম ফেসবুক মেসেঞ্জারে যা বলেছি, লিঙ্কডইনে যেভাবে বলেছি, সেম জিনিসগুলো হচ্ছে আপনার মেইলের মাধ্যমেও আপনি যোগাযোগটা মেনটেন করবেন। হাই হ্যালো করবেন, স্যার কেমন আছেন, আমার এই স্ট্রেংথ গুলো, এগুলো হচ্ছে আমার স্ট্রেংথ, আপনি কি মনে করছেন এগুলো ঠিক আছে কিনা, বা আমার এই হচ্ছে উইকনেস, আমি এটাকে কিভাবে স্ট্রেংথে ট্রান্সফার করব, বা আমি হচ্ছে এই জিনিসগুলো শিখছি, আমার আর কি কি শিখা লাগবে, এই মুহূর্তে কম্পিটিটিভ মার্কেটে কি কি প্রয়োজন আছে, বা এই মুহূর্তে সেলফ অ্যানালাইসিসের জন্য কি টুলস ব্যবহার করা যায়, সেলফ ডেভেলপমেন্টের জন্য কি কি লার্নিং এর প্রয়োজন আছে, আমি এটা জানি, আর কি কি জানার দরকার আছে। এই যে প্রশ্নগুলো, হরেক রকমের প্রশ্ন থাকে, এই অসংখ্য প্রশ্নগুলো আপনি চাইলে ইমেলের মাধ্যমেও করতে পারেন। আপনার ইমেলে যদি আপনি ইংরেজিতে লিখতে কষ্ট হয়, বাংলায় লিখে দেন, কোনো সমস্যা নেই। আস্তে আস্তে বাংলা থেকে ইংলিশে রূপান্তরিত করা যাবে। শুরু করেন, শুরু করতে তো আর অসুবিধা নেই। আপনি ইমেল করলে দুটো সুবিধা হয়, একটা হচ্ছে ইমেল করাটাও শিখে গেলেন, আবার হচ্ছে ইমেল কমিউনিকেশনটাও আপনি স্ট্রং করে নিলেন। কারণ প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু প্রচুর ইমেল কমিউনিকেশন করতে হয় এখন, মানে ইমেল ছাড়া দ্বিতীয় কোনো ওয়ে নাই কোনো কোম্পানিতে চাকরি করতে গেলে এক্স্যাক্টলি। কমিউনিকেশনের। সো আপনাকে এটা খুব ভালো করে জানতে হবে, ঠিক আছে? আর ইনফ্যাক্ট এখন অ্যান্ড্রয়েড ফোন হয়ে যাওয়াতে বাংলাদেশের বলুন আর যে কোনো জায়গারই বলুন, অ্যাটলিস্ট একটা মেইল অ্যাড্রেস নাই এরকম অ্যান্ড্রয়েড ফোন ইউজার কেউ নাই, বলতে পারবেন না কেউ আছে। প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোন ইউজারকে একটা ইমেল অ্যাড্রেস থাকতে হয়। সো আপনি ওই ইমেল যেহেতু আছে, সুতরাং ইমেলের ব্যবহারটাও করা শুরু করতে, যেটা করতে পারেন আস্তে আস্তে করে ইমেলের মাধ্যমে পরিচিত হলেন, তারপর সিভি পাঠাতে পারেন। দেখা যাচ্ছে বিভিন্ন স্পেশাল ডে গুলোতে তাদেরকে গ্রিটিংস জানাতে পারেন। ইমেলের মাধ্যমেও দেখা যাচ্ছে আপনি এই নেটওয়ার্কিংটা স্টাবলিশ করতে পারেন, ঠিক আছে? আসেন এবার কিছু ডুজ এন্ড ডোন্টস এর কথা বলি, সরি ডোন্টস এর কথা বলি। কিছু অনেকগুলো তো ডুজ বলে ফেললাম। সো ডোন্টস যদি বলতে চাই, সেটা হচ্ছে হঠাৎ করেই মানে অপরিচিত অবস্থায় গিয়েই না তাকে ব্রো বলা যাবে না। ব্রো বলে টেক কেয়ার, টিসি, তারপরে হচ্ছে বাই বাই কে বিবি, তারপরে হচ্ছে মানে এইচ এলও হ্যালো, মানে ছোট ছোট শর্ট ফর্মে থাকে না কিছু প্রফেশনাল ওয়ার্ড, না আরো আরো কিছু থাকে, আমি জানি না, অনেক ধরনের কিছু। এই জেনারেশনের তো না, আমি আসলে একটু ওল্ড কিওয়ার্ড, জেনারেশন, কিওয়ার্ড। মানে এই যে দাড়ি টাড়ি চুল টুল পেকে গেছে, হ্যাঁ, সো এই জেনারেশনের অনেক সুন্দর সুন্দর দেখেছি ছোট ছোট ওয়ার্ড আছে, অসাম, ছোট ছোট করে লিখে এক্স্যাক্টলি। দেয়। তো এই শব্দগুলো না, ইয়াপ, এগুলোকে না ব্যবহার করা যাবে না। আপনি এটা হচ্ছে বন্ধুদের সাথে ইউজ করতে পারেন, এটা হচ্ছে মানে মাই ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ, ফ্রেন্ডলি ওয়ার্ড। তো ফ্রেন্ড ওয়ার্ড গুলো না সিনিয়রদের সাথে বা প্রফেশনালদের সাথে ইউজ কখনো করবেন না, ঠিক আছে? ইনফ্যাক্ট আমি বলবো হচ্ছে অপরিচিত যেহেতু একটা মানুষকে সম্মান দিতে তো অসুবিধা নাই, স্যার বলেই শুরু করেন না, স্যার বলে আস্তে আস্তে ভাই হয়ে যান, কোনো ইস্যু আজ এই সম্পর্কটা হতেই পারে। আপনার সময় তো বেশি দিন লাগার কথা না একটা ভাই হতে, বাট প্রথমেই ভাই বলার দরকার কি? ভাই বলে অনেকে আনইজি ফিল করে। দেখা যাচ্ছে যে মনের ভিতরে যারা একটু চিন্তা করে, যারা একটু স্যার শুনতে চায়, তাকে একটু ভাই বললে সে হয়তো প্রথম দিনই আপনার সাথে ওইখানেই শেষ, কি দরকার আছে? আর যে ভাই শুনতে চায় সে স্যার শোনার পর সে নিজেই বলবে এই স্যার বলার দরকার নেই, ভাই বলুন, ইটস ওকে। সো স্যার দিয়ে শুরু করুন না। আর আমি দেখেছি মোস্ট অফ দ্য ফরেনার যারা আছে তারা কাউকে স্যার বলতে দ্বিধাবোধ করে না, এটা তাদের কমন ওয়ার্ড। সো আমরা বাঙালিরাই কেন যেন স্যার বলতে একটু অসুবিধা হয় আমাদের, যে অমুককে স্যার বললাম আমার সম্মান একটু কমে গেল, মানে আমি স্যার বললে বুঝি আমারই সম্মান কমে গেল, এটা কেমন যেন অদ্ভুত। সো একটু মাথায় রাখতে হবে যে আমি যখন যার সাথে কথা বলছি একটু প্রফেশনাল ওয়ার্ড বা ফর্মাল ওয়ার্ড যেন ইউজ করা হয়, ঠিক আছে? মন চাইলেই মেসেঞ্জারে, মন চাইলে হোয়াটসঅ্যাপে, মন চাইলেই হ্যাং আউটে, মন চাইলে যে কোনো জায়গায় কল দেওয়া যাবে না। সহজ অনেক কল দেওয়া, সবকিছুতে এখন কল দেওয়া সহজ। কল, ভিডিও কল তো দেওয়া যাবেই এই না, কল দেওয়া যাবে না। একটু একটু যদি আপনার, সরি টু ইন্টারাপ্ট, সেটা হচ্ছে যে দেখা গেছে যে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা অনেকের সাথে কানেক্টেড থাকি, তাই না? তো বেশিরভাগই আমাদের মেসেঞ্জারে অনেকেই আমরা কানেক্টেড থাকি। তো দেখা যায় যে অনেকের আমাদের একটা প্র্যাকটিস আছে যে আমরা তাকে একটা ভিডিও কল অথবা অডিও কল দিয়ে দিই। আসলে ওই মানুষটা আসলে কোন সিচুয়েশনে আছে, সে তো একটা ফ্যামিলির মধ্যে আছে, না অফিসে আছে, না বাইরে আছে, না একটা মিটিং এ আছে, একটা অথবা কোনো একটা ট্যুরে আছে, আমরা কিন্তু সেটা জানি না। তারপরে আমরা হুট করে তাকে কল দিয়ে তার কাছে একটা আবদার করে, একটা উইয়ার্ড একটা আবদার করে থাকি, অথবা তাকে বলি যে
কোনো কিছু বলতে চাই, মানে এই প্র্যাকটিসটা আসলে কতটা আনপ্রফেশনাল, তাই না? রাইট, ওইটাই বলছিলাম যে দেখুন আপনি যেমন বলছিলাম যে মোবাইল ফোনে কল দেওয়া না দেওয়ার জন্য মোবাইল নাম্বারটাই দিতে চায় না, ঠিক একই রকম ভাবে এক্স্যাক্টলি। মেসেঞ্জারে যেহেতু এখন ইজি হয়ে গেছে কল দেওয়াটা, আমি রিকোয়েস্ট করবো যেন মন চাইলেই কলটা না দেওয়া, আপনি আগে পারমিশন নেন আমি কি কল দিতে পারি কিনা, কখন কথা বলতে পারি, বা আমরা কথা এক্স্যাক্টলি। বলার সুযোগ আছে কিনা, বা আমি এই টপিকে একটু কথা বলতে চাই, আপনি কি আমাকে একটু সময় দিবেন কিনা। এই যে প্রফেশনাল অ্যাপ্রোচটা, এটাও না আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আপনার এই প্রফেশনাল অ্যাপ্রোচের কারণে হয়তো দেখা যাচ্ছে আপনাকে বলবে ইয়া প্লিজ শিওর, আপনি আমার সাথে যে কোনো সময় কথা বলতে পারেন, তাই না? তারপরে হচ্ছে যে কোনো মুহূর্তেই যে কারোর সাথে অফলাইনে দেখা করতে গেলেন অনলাইন নেটওয়ার্কিং এর, অফলাইন নেটওয়ার্কিং এ গিয়ে সুন্দর করে অনেক বড় একটা গিফট নিয়ে চলে গেলেন, এটাও একটা বিব্রতকর অবস্থা হয়ে যায়, এটা যেন না হয়। দেখা যাচ্ছে তো এটা একদম এই গিফটটাও নেগেটিভ হয়ে যায়, মানে মাঝে মাঝে কিছু মানুষ খুশি হয়, বাট আমার মনে হয় বেশিরভাগ মানুষই অখুশি হওয়ার কথা, যে প্রথম দেখা দিয়ে একটা গিফট নিয়ে চলে গেলাম, দেখা গেল অনেক মানে দামি একটা কিছু বা যেটাই হোক, এটা অনেক তখন হয়ে যায় কি, এটা গিফট দিলাম দিয়ে একটা সিবিও ধরায় দিয়ে আসলাম, তখন ব্যাপারটা হয়ে গেল বুঝি ঘুষের মতো হয়ে গেল। সো এরকমটা যেন কখনো না হয়। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো এবং যে আপনি হয়তো জানেন যে আপনি শুনলেন আজকে যে আমি আরএসপিএল এ কাজ করি, এখন আরএসপিএল এর অফিস কোথায় সেটা চাইলেই তো যে কেউ যে কোনো সময় বের করে ফেলতে পারে, এটা খুব ওপেন যে আমার অফিস কোথায়, এটা সব জায়গায় আছে। সো আপনি মনে চাইলে অফিসে এসে এখন আমার রিসেপশনে বললেন যে আমি অমুকের সাথে দেখা করতে চাই, এই যে একটা বিব্রতকর অবস্থা, এটা যেন কখনো না হয় যে কারো পারমিশন ছাড়া কারো অফিসে যাওয়া যাবে না। পারমিশন দিলে তখন যেতে পারবে, কারণ কিছু কিছু অফিসে আছে ভিজিটররাই অ্যালাউড না, কিছু কিছু অফিস আছে চাইলেই আমি আপনার সাথে বসে 10 মিনিট আলাপ করব, এই লাক্সারিটা আমার অফিসে হয়তো নাও থাকতে পারে। আবার হচ্ছে আলাপ করতে সুযোগ আছে কিন্তু আমি হয়তো মিটিং এ আছি, আপনার সাথে তো সুযোগ নেই। আবার এমনও হতে পারে যে আমি হয়তো দেখা যাচ্ছে আপনার সাথে দেখা করার মুডই নেই, অনেক কিছু হতে পারে, তাই না? সো দেখা যাচ্ছে যে হঠাৎ করে কারো কাছে গিয়ে দেখা করার এক্স্যাক্টলি। আবদার করা যাবে না, এই জায়গাতে যেন আমরা একটু সাবধানী হই, ঠিক আছে? সো মোটামুটি এই তো, মানে এর বাইরে আর কি আছে, আমি প্রচুর বলে ফেলেছি অনেক কিছু, মানে মারুফ ভাই আপনাকে না বলার সুযোগ দিয়ে। ডেফিনেটলি। আমি আমি দর্শক, আপনারা নেটওয়ার্কিং সম্পর্কিত যে কোনো প্রশ্ন করতে পারেন আমাদেরকে। আপনারা কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, প্রশ্ন করবেন। তো আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে অফলাইন ইভেন্ট নিয়ে আমার এক্সপেরিয়েন্সটা, সেটা হচ্ছে যে আমি অনেক সেমিনার বলি, ওয়ার্কশপ, ট্রেনিং প্রোগ্রাম, দেন হচ্ছে বিভিন্ন রকমের হ্যাং আউট, কর্পোরেট যে পার্টি, সেগুলোতে আমি আমি অ্যাটেন্ড করে থাকি আমার নেটওয়ার্কের মধ্যে থেকে, আচ্ছা, এবং নেটওয়ার্কের বাইরেও অ্যাকচুয়ালি। সো আমার একটা প্যাশন হচ্ছে যে আমি সবসময় অপরিচিত মানুষের কাছে সাথে আমি একটা নেটওয়ার্ক তৈরি করতে চাই। মানে আমার সাথে এক্সিস্টিং যারা আছে তারা তো আছে, এবং অপরিচিত অনেক বিভিন্ন স্কিল, বিভিন্ন যারা প্রফেশন আছে। আমি নিজে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, কিন্তু আমি ফিনান্সের একটা লোকের সাথে, অথবা ফিনান্সের একজন ইন্ডাস্ট্রি এক্সপার্টের সাথে, অথবা একজন সাপ্লাই চেইন এক্সপার্টের সাথে আমি কানেক্টেড হতে চাই, বাই দ্য ওয়ে। সো আমি একটা আমরা অনেকে যেটা করি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন এখন কিন্তু ঢাকা শহরে যেহেতু এখন লকডাউন সিচুয়েশন, বিফোর লকডাউন আমরা যখন স্বাভাবিক অবস্থায় ছিলাম তখন কিন্তু প্রচুর পরিমাণে ঢাকা শহর বলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু অনেক ওয়ার্কশপ, ট্রেনিং, তারপর হচ্ছে কম্পিটিশন এরকম হয়ে থাকে। সেখানে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি এক্সপার্টরা যেয়ে থাকে, ট্রেনাররা যেয়ে থাকে, ইউনিভার্সিটি টিচাররা যে যায়, তারপর হচ্ছে বিভিন্ন কোম্পানির ওনাররা যায়, ম্যানেজাররা যায়। সো ওখানে কিন্তু সবার সাথে একটা ওপেন ফ্লোর থাকে, একটা ইন্ট্রোডিউস হওয়ার, তাই না? তো আমরা কিন্তু রাইট, যেটা করি যে সবসময় দেখা হওয়ার পরে তাদের বিজনেস কার্ডটা হয়তো বা ওনারাই দেয়, অথবা আমরা তাদের কাছ থেকে চেয়ে নিই। তারপর যেটা হয় যে আমরা বাসায় এসে সেই বিজনেস কার্ডটা জাস্ট ওই ড্রয়ারে অথবা মানি ব্যাগে, ওয়ালেটে আমরা সেটা ভরে রাখি, কিন্তু তার রাইট, পরবর্তীতে তাকে কিন্তু আমরা আর কমিউনিকেট করি না। সো এটা যেটা হয় যে আমি কিন্তু তাকে জাস্ট ওই সময় তার সাথে আমি দেখা করলাম, কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু তার সাথে আর কোনো যোগাযোগ করলাম না, অথবা কমিউনিকেট করলাম না। কিন্তু একটা ভিজিটিং কার্ডে তার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, তার ফোন নাম্বার দেওয়া আছে, তার কোম্পানি অ্যাড্রেস দেওয়া আছে। সো আমরা যেটা ভুল করি সেটাই, যে তাকে কিন্তু আমার আমার পার্সোনাল একটা মানে আমার একটা সাজেশন অডিয়েন্সদের প্রতি, যে আপনারা অবশ্যই এই ধরনের বিজনেস কার্ডগুলো যখন নেবেন, তখন আপনি তাকে যেদিন নিবেন তার দু একদিনের মধ্যে তাকে অবশ্যই আপনি ফোন দিবেন, ফোন দিয়ে তার সাথে হাই হ্যালো করবেন যে স্যার আপনার সাথে আমার এই একটা সেমিনারে দেখা হয়েছিল, আপনি একটা ট্রিমেন্ডাস একটা ফ্যান্টাস্টিক সেশন করেছিলেন, আপনি স্পেসটা খুব ভালো লেগেছিল। সো তখন কিন্তু উনি আপনাকে রিকল করতে পারবেন যে হ্যাঁ, এই ছেলেটা অথবা এই মেয়েটা আমাকে আমার বিজনেস কার্ডটা নিয়েছিল, এবং পরবর্তীতে সে আমাকে মনে রেখেছিল। সো এই যে রাইট, নেটওয়ার্কিংটা, এভাবেই কিন্তু নেটওয়ার্কিং তৈরি হয়, অফলাইনে নেটওয়ার্কিংটা, তাই না? আমি এভাবেই কিন্তু আমার অফলাইনে নেটওয়ার্কিংটা এইভাবেই তৈরি করেছি। রাইট। জি সো সোহেল ভাই। ব্যাপারটা ঠিক তাই। আমি যদি বলি দেখুন ওকে। আমি
যদি বলতে চাই, বিভিন্ন ধরনের সোসাইটি আছে, বিভিন্ন ধরনের ইভেন্টস হচ্ছে, বিভিন্ন সেমিনার হচ্ছে, ট্রেনিং হচ্ছে, প্রচুর পরিমাণে কাজ হচ্ছে এই মুহূর্তে রাইট। সবার জন্য, সব লেভেলের মানুষদের জন্য। সো যেটা হয়, ওই সেমিনারগুলোতে গেলে দেখা যাচ্ছে যে চাইলে তখন মোটামুটি অনেকেই তার বিজনেস কার্ড শেয়ার করছে, পরিচিত হওয়ার সুযোগ আছে, মানে লিঙ্কডইন বলুন, ফেসবুকে বলুন, কানেক্ট অফলাইন থেকে অনলাইনে কানেক্টেড হচ্ছে। বা তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে সোসাইটিগুলো যারা আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন মেম্বারশিপ অফার করছে। তা আপনি যদি ওই জিনিসগুলো সম্পর্কে জানেন, দেখেন আমি যদি বলি আমার সোসাইটি স্টুডেন্টের জন্য একটা স্টুডেন্ট মেম্বারশিপের সুযোগ আছে। সো আমরা কিছু সিলেক্টিভ স্টুডেন্টদেরকে মেম্বারশিপ দিচ্ছি। আমার এখানে যে স্টুডেন্টরা আছে তার জন্য দেখুন, আমার যে সোসাইটির যে যারা মেম্বাররা আছে প্রায় 200 জনের মতো প্রফেশনাল আছে, এদের সবার সাথে নেটওয়ার্ক করার একটা সুযোগ তৈরি হয়েছে। চাইলেই যে কোনো সময় যে কারোর সাথে সুযোগ নিতে পারছে। ইনফ্যাক্ট আমরা যদি কোনো জব অপরচুনিটি আসে বা আমাদের যদি কোনো ধরনের সুযোগ আসে, আমরা কিন্তু সবার আগে আমার স্টুডেন্ট গ্রুপের কাছেই জানাচ্ছি যে এখানে একটা অপরচুনিটি আছে, তোমরা সুযোগটা নিতে পারো। সো এই যে নেটওয়ার্কিংটা কিন্তু আপনি যে ঘরে বসেই একজনের সাথে করবেন ব্যাপারটা এরকমও না, আপনি চাইলে লার্জ অ্যামাউন্টও করতে পারেন, সোসাইটির সাথে ইনভলভ হতে পারেন, ট্রেনিং এ যেতে পারেন, আপনি দেখা যাচ্ছে বিভিন্ন সিম্পোজিয়ামে যেতে পারেন, আপনি দেখা যাচ্ছে বিভিন্ন ওয়ার্কশপে যেতে পারেন, দেখা যাচ্ছে কনফারেন্সে যেতে পারেন। কি হয়, প্রচুর পরিমাণে যে প্রফেশনালরা আসেন তাদের সাথে আপনি পরিচিত হতে পারবেন, তাদের সাথে আপনি কথাবার্তা দেখা যাচ্ছে শেয়ার করার সুযোগ আছে। ওখানেই দেখা যাচ্ছে যে আপনি বিজনেস কার্ডটা শেয়ার করলেন, বিজনেস কার্ডে আপনি যেটা বললেন দুটো জিনিসই থাকে, মোবাইলও থাকছে, মেইল অ্যাড্রেসটাও থাকছে। আমি যেটা বললাম যে মোবাইলের মাধ্যমে ফোনে হয়তো আমি যোগাযোগটা এসএমএস এর মাধ্যমে করতে পারি, আবার ইমেইল যোগাযোগটাও আমি করতে পারি। ইমেইলে যোগাযোগ করলে যেটা হবে কি, ওই ভদ্রলোক হয়তো দেখা যাচ্ছে মেইল চেক করলে সাথে সাথে আমাকে কানেক্ট করতে পারবে। মোবাইলে আমার কলটা দেখা যাচ্ছে সে হয়তো নাও ধরতে পারে এবং পরে আর কখনো নাও করতে পারে। আমার এসএমএসটাও সে হয়তো পড়তে পারে, নাও পড়তে পারে, বাট আমার মেইলটা কিন্তু সে চেক করবে, আমার মেইলটা কিন্তু সে পড়বে। সো আমি মেইলে তার সাথে যোগাযোগ করতে পারি। ইনফ্যাক্ট মেইলে না হলে সেকেন্ড অপশন এসএমএস হতে পারে, ফোন করাটা থার্ড অপশনে নিয়ে যেতে পারে। ঠিক আছে? সো সুযোগ আসলে অসংখ্য আছে। আমার ব্যাপারটা হচ্ছে আমি আসলে কিভাবে নিচ্ছি, আমি কি চাই কিনা নেটওয়ার্কিং করতে, তাহলে আমি খুঁজে বের করব যে কারা নেটওয়ার্কিং করার সুযোগ দিচ্ছে, কোথায় সকল এইচআররা আছে, কোথায় এইচআররা কোথায় একসাথে হবে, কোথায় সকল ডিপার্টমেন্ট হেডরা একসাথে হবে, কোথায় কোম্পানির মালিকরা এক জায়গায় হচ্ছে। আপনি চাইলে দেখেন জব ফেয়ারে দেখা যেতে পারেন, জব ফেয়ারে যদি 100টা কোম্পানি রিপ্রেজেন্টেটিভ আসে, আপনি 100টা কোম্পানির 200টা এইচআরকে পাবেন মিনিমাম। 200 না হোক 100 জন এইচআরকে সে জায়গায় পাবেন। আপনি দেখা যাচ্ছে একটা ট্রেনিং সেশনে গেলেন, একজন ট্রেনার সে জায়গায় থাকবেন, খুব ভালো মানের ট্রেনার হলে আপনি তার সাথে খুব কাছাকাছি থেকে ওয়ান টু ওয়ান কথা বলতে পারবেন। আপনি একটা কনফারেন্সে গেলেন, দেখা যাচ্ছে 500টা মোটামুটি ডিপার্টমেন্টাল হেড ওই জায়গায় থাকতে পারে। আপনি দেখা যাচ্ছে যে কোনো ইন্টারন্যাশনাল কনফারেন্সে গেলেন, বাংলাদেশের বাইরেও আপনি যোগাযোগটা এস্টাবলিশ করতে পারছেন। তো এবং দেখা যাচ্ছে আমাদের মতো যারা সোসাইটি আছে বা সোসাইটিগুলো আছে, আপনি যদি সোসাইটিগুলোর সাথে যোগাযোগ তৈরি করেন, দেখা যাচ্ছে প্রতিনিয়ত প্রতি সপ্তাহে বা প্রতি মাসে এই সোসাইটিগুলো নিজেদের ইন্টারনাল মিটিং করছে, বিভিন্ন প্রোগ্রাম করছে। আপনি এগুলোতে অ্যাটেন্ড করতে যদি শুরু করে দেন না, আপনার জন্য হচ্ছে 2 মাস লাগবে হচ্ছে মিনিমাম 50 জন ইয়ে করতে, কি যে বলে পরিচিতি তৈরি করতে 50 জনের সাথে বা 50টা কোম্পানির সাথে। সো আপনার সবগুলো অপশন ওপেন আছে, বাট ব্যাপারটা হচ্ছে আপনি কি চাচ্ছেন, আপনি কি আদৌ চাচ্ছেন কিনা, আপনি কি আসলে শুনে খুশি থাকতে চাচ্ছেন। আপনি এটা মনে রাখবেন যে সবসময় আসলে অনলাইনে সব হয় না, অফলাইনেও করতে হয় এবং অনলাইনটাকেও অফলাইনে ট্রান্সফার করতে হয়। আপনি যে সবসময় অনলাইনে থাকবেন এরকম না, অনলাইনটাকেও কিছু কিছু সময় অফলাইনে নিয়ে আসতে হয়। লাইক আমার সাথে অনলাইনে পরিচয় ঠিক আছে, হঠাৎ করে যখন পরিচয়টা একটু স্মুথ হবে, বলেন একদিন আসেন যে স্যার আপনার সাথে একদিন চা খেতে চাই, বা ভাইয়া আপনার সাথে একদিন চা খেতে চাই, কোথায় খাওয়া যায়, বা ভাইয়া আপনার অফিসটা একটু দেখতে চাই। মানে দেখা যাচ্ছে আমি হয়তো অ্যালাউ করবো, আপনার সাথে রিলেশনটা ভালো হলো তো আমি অ্যালাউ করবোই। তো আসলেন, দেখা করলেন, তখন আসেন, মানে একটা অবস্থা তৈরি করে তারপর দেখা করলেন। দেখা করলে কি হবে, ওই যে গভীরতাটা বাড়বে, আরো সম্পর্কের ডেপথটা বেড়ে যায়। ঠিক আছে? ওকে, অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। আমরা একজন দর্শকের প্রশ্ন নিব। সাইদ মাহিন ভাই, উনি প্রশ্ন করেছেন যে বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে কোন প্রপোজাল কিভাবে দেয়া যেতে পারে। ওকে, সুন্দর প্রশ্ন করেছেন। তো ব্যাপারটা হচ্ছে যে বিজনেস প্রপোজাল আপনি তো দিবেন, ডেফিনেটলি ট্রু। আপনি বিজনেস যেহেতু করছেন, আপনার বিজনেসের প্রপোজালটা সব জায়গায় দিতে হবে, না দিলে মানুষ জানবে কিভাবে, আর বিজনেসটা এস্টাবলিশ করবেন কিভাবে। বাট বিজনেস প্রপোজালটা যেন এরকম না হয় যে ওই যে কার্ড পেয়ে গেলাম আর কালকেই মনে করেন যে আজকে রাতেই বসে ঘুমিয়ে সবাইকে প্রপোজাল পাঠিয়ে দিলাম।
এরকমটা যেন না হয়। আপনি আপনার এস্টাবলিশমেন্টটা আগে করুন, নিজেকে পরিচিত করুন। আপনি যখন আপনার ট্রাস্টটা নিতে পারবেন না, তখন অটোমেটিক আপনার ট্রাস্ট থেকে আপনার বিজনেস আসবে। বিজনেস তৈরি হয়তো ট্রাস্টের মধ্যে দিয়ে। আপনি এবং আমি যদি ইন্টারনালি ট্রাস্টটা না থাকে, আপনার সাথে আমি কি বিজনেস করব? তো আপনি আমার সাথে আগে এই জায়গাটা তৈরি করুন বা এই ফিলটা দেন যে আপনার সাথে আমি বিজনেস করলে বা আপনাকে আমার কোম্পানির সাথে বিজনেস যার সাথে হবে তার সাথে ফরওয়ার্ড করে দিলে বা তার সাথে কানেক্ট করিয়ে দিলে আমার লজ্জাটা হবে না, বা আমি লজ্জা পাবো না, বা আমি অ্যাটলিস্ট কোনো জায়গায় সমস্যা হবে না। কারণ বাংলাদেশে বিজনেস করতে গেলেও এত পরিমাণে মানে ফ্রড কোম্পানি তৈরি হয়েছে। তো আমাকে তো সেই জায়গাটাতে ট্রাস্ট তৈরি করে দিতে হবে। আমি আপনাকে চিনি না, আপনার কোম্পানিকে আপনি হয়তো দেখা গেল যে মনে করেন জাস্ট ফর এক্সাম্পল, জাস্ট উদাহরণ দেওয়ার জন্য, যে একটা পেস্ট কন্ট্রোল কোম্পানি আমাকে ফোন দিল যে ভাই আপনার তো দেখা গেছে এইচআর এডমিনে কাজ করেন, এডমিনের কাজ তো হচ্ছে পেস্ট কন্ট্রোল করা, সো আমরা পেস্ট কন্ট্রোল করে দিই। কিংবা আরেক রিসেন্ট যদি বলি, যে জিনিসটা সবচেয়ে বেশি ফেস করছে সেটা হচ্ছে যে কি যে বলে জীবাণুনাশক কিছু স্প্রেয়ার মেশিন, তারপরে হচ্ছে পিপিই, তারপরে হচ্ছে বিভিন্ন মাস্ক টাস্ক সেল করার জন্য না অনেকেই অনেক প্রপোজাল পাঠাচ্ছে। এখন আমি জানি যে এই মুহূর্তে বাজারে প্রচুর পরিমাণে ভেজাল পিপিই পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে মাস্ক পাওয়া যাচ্ছে হচ্ছে ফেক মাস্ক। আমি যদি এখন এগুলো আপনার কাছ থেকে নিতে যাই, কি ভরসায় আমি নিব? আপনাকে তো আজকে নেওয়ার পর আমি কালকে খুঁজে পাবো না আপনাকে। সো আপনাকে আমাকে যেটা করতে হবে, আমাকে আগে ট্রাস্ট দিতে হবে যে ভাই আমি হচ্ছে সেই মানুষ যে সবসময় আপনার সাথে আছি। যদি কোনো কারণে আমার বিজনেসে কোনো ভুল প্রোডাক্টও যায়, সেটা আমি আপনাকে ইমিডিয়েট কারেক্ট করে দিতে পারবো। এবং আমি কথা দিচ্ছি এটা 99.999% ক্ষেত্রেও আপনার কাছে এই ভুল হওয়ার সুযোগটা থাকবে না। তখনই আমি কেবলমাত্র আপনাকে আমার পারচেজারের কাছে বা আমার সাপ্লাই চেনের কাছে আমি ফরওয়ার্ড করবো যে ভাই একে ট্রাস্ট করা যেতে পারে, দেখতে পারেন, একটা দিন ডেকে একটা মিটিং করেন। কারণ আমি আপনাকে মিটিং এর জন্য যদি কল করাই, সামহাও আপনি যদি ম্যানেজ করে ফেলেন এন্ড দেন যদি আপনি একটা ভুল ডিল চালিয়ে ফেলেন, রেফারেন্সটা তো আমার নামে আছে। আমার পারচেজার তো দুদিন পরে আমাকে বলবে যে ভাই কি রেফারেন্স দিলেন, ও তো আমার এত টাকার মাল, মানে দেখা যাচ্ছে 10 কোটি টাকার জিনিস আটকে দিয়েছে, আমি এই 10 কোটি টাকা কি তখন আমার জমি বিক্রি করে দিব বলুন? সো এটা তো সম্ভব না, তাই না? সো ওই জিনিসটার জন্য হচ্ছে সেম, আপনাকে আগে ট্রাস্ট অর্জন করতে হবে এন্ড দেন বিজনেস করতে হবে। কারণ বিজনেসের প্রধান শর্তই হচ্ছে ট্রাস্ট। আপনি ট্রাস্ট ছাড়া বিজনেস করতে পারবেন না। এক্স্যাক্টলি। এক্সেলেন্ট, এক্সেলেন্ট, ফ্যান্টাস্টিক। সোহেল ভাই, যেহেতু আপনি বাংলাদেশ এফএমসিজি এইচআর সোসাইটির জয়েন্ট সেক্রেটারি হিসেবে আছেন, তো এই ফোরামটা, এই সোসাইটি, এফএমসিজি এইচআর সোসাইটি ফ্রেশ গ্রাজুয়েটদের জন্য কি ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা, প্ল্যান আছে কিনা, এবং ফ্রেশ গ্রাজুয়েটরা যারা আগামীতে লেবার ফোর্সে যাবে, যারা জব ইন্ডাস্ট্রিতে যাচ্ছে, তাদেরকে স্কিল করানোর জন্য আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? যদি দর্শকদের ওকে, একটু সো আপনাদের থ্যাংক পরিকল্পনা ইউ। সম্পর্কে বলতেন। আমি অলরেডি যদিও বলে ফেলেছি কথায় কথায়, আমাদের একটা উইং আছে সেটা হচ্ছে স্টুডেন্ট মেম্বারদের জন্য। আমাদের আরেকটা উইং আছে এফিলিয়েটেড মেম্বার। এটাও, এই দুইটা উইংই আমরা খুব সিলেক্টিভ কিছু মেম্বারদেরকে নেই। যদিও আমরা আসলে কোর এইচআর একটা প্রফেশনাল বডি, আমরা শুধুমাত্র এফএমসিজিতেই যারা এইচআর এর কাজ করেছেন বা করেন তাদেরকে নিয়ে এই সোসাইটিটা করেছি, আমাদের নিজেদের ডেভেলপমেন্টের জন্য, নিজেদের ভিতরেই নিজেদেরকে নিয়ে কাজ করার জন্য। তো এর মাঝে আমরা আবার যেটা করেছি, এফিলিয়েটেড মেম্বার হচ্ছে অন্যান্য ডিপার্টমেন্টের কিছু, মানে দেখা যাচ্ছে খুব এক্সেপশনাল কিছু লোকদেরকেও আমরা নিচ্ছি, কারণ ডিফারেন্ট থট দরকার আছে। আমি তো শুধু এইচআর হলে হবে না, এইচআর এর সাথে এক্স্যাক্টলি। মার্কেটিং কি অ্যালাইনমেন্ট আছে সেটা জানতে হবে, এইচআর এর সাথে পারচেজের কি আছে সেটা জানতে হবে। তো আমরা ওদেরকেও কিছু কিছু নিচ্ছি, এটা খুবই অল্প পরিমাণে। আর স্টুডেন্টদেরটাও নিচ্ছি, বাট স্টুডেন্টদেরটা একটু বেশি পরিমাণে নিচ্ছি। এটা উদ্দেশ্য হচ্ছে কি, এটা আমরা সিএসআর প্রজেক্ট করতে পারেন, আমাদের সিএসআর প্রজেক্ট কিরকম, একটা স্টুডেন্টকে ডেভেলপ করে দেওয়া। এটার জন্য হচ্ছে একটা স্টুডেন্ট কোথায় গিয়ে ডেভেলপ হবে, তো আমরা বলছি আমাদের কাছেই আসবে, আমরা মেন্টরশিপে আমরাই ডেভেলপ করব, আমরা তাদেরকে নিয়ে কাজ করব এবং তাদেরকে নিয়ে কাজ করে তাদেরকে হচ্ছে প্লেসমেন্টের জন্য আমরা চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের কাজ। এবং প্রতি মাসে আমরা একটা করে লার্নিং সেশন থাকে আমাদের। এবং গতকালকেই যদি বলি, জাস্ট গতকালকে সকালবেলা 11টা থেকে আমাদের একটা ট্রেনিং সেশন ছিল, সেটা হচ্ছে একজন ফরেন ট্রেনার, আমরা কাজ করেছিলাম হচ্ছে কম্পিটেন্সি ম্যাপিং নিয়ে। আমরা প্রায় 2 ঘন্টার একটা সেশন আমাদের হয়েছিল। সো ওখানে আমাদের স্টুডেন্ট মেম্বাররা, প্রফেশনালরা সবাই ওখানকার মোটামুটি জয়েন করেছে। এই ধরনের সেশনগুলো যে ট্রেনারকে দিয়ে করিয়েছি, এই সেশনগুলো হচ্ছে অনেক মানে এক্সপেন্সিভ এক একটা সেশন। সো ওনার এই পুরো কম্পিটেন্সি ম্যাপিং কোর্সটাই যদি করতে যান, তাহলে দেখা যাচ্ছে 30-35 হাজার টাকার একটা কোর্স। আমরা দেখা যাচ্ছে তাকে হয়তো মানে সামারিটা 2 ঘন্টার ভিতর তাকে একটা ফিল দেওয়া যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি কম্পিটেন্সি ম্যাপিং, এবং এই যে ইন্টারন্যাশনাল একজন ট্রেনারকে দিয়ে করানো।
তারপরে হচ্ছে দেশের সকল বড় বড় মাপের ট্রেনারকে দিয়ে আমরা এই পর্যন্ত তাদের সাথে আমরা শুধু স্টুডেন্ট না, আমরা সবাইকে নিয়ে একসাথে ট্রেনিং করিয়েছি, কাজ করিয়েছি। আইমান সাদিক আমাদের কাছে এসেছেন, আমাদের কাছে ডন সামদানি এসেছেন, আমরা তারপরে হচ্ছে কাজী ভাইকে দিয়ে প্রোগ্রাম করেছি, তো যিশু দারাবদারকে দিয়ে করেছি। তো আমাদের এই মুহূর্তে বাংলাদেশের সকল যারা ইন্টারন্যাশনাল মানের ট্রেনার আছেন তাদের সবাইকে নিয়ে আমাদের কাজ করার সুযোগ হয়েছে, আমরা ভবিষ্যতে করছি। এবং আমাদের হচ্ছে প্রতি মাসেই একবার একটা করে ট্রেনিং ইভেন্ট থাকে, যে ইভেন্টে আমাদের এই এরকম করে সবাইকে ডেভেলপ করার জন্য আমরা কাজ করি। সো আমার মনে হচ্ছে যে আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সুযোগ আছে আমরা করে যাওয়ার চেষ্টা করছি, এবং আমরা ভবিষ্যতে করে যাব। এবং স্টুডেন্ট যারা আছেন আমাদের সাথে কাজ করার জন্য ইচ্ছুক আছেন, যোগাযোগ করতে পারেন, আমরা ডেফিনেটলি আপনাদের জন্য কাজ করার চেষ্টা করব। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা ইউনিভার্সিটিগুলোর সাথে যে কাজ করছি, আমরা অলমোস্ট সবগুলো ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের সাথে কানেক্টেড আছি। ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবগুলোর সাথে দেখা যাচ্ছে বিভিন্ন সেমিনার বা সিম্পোজিয়ামে দেখা যাচ্ছে আমাদের সোসাইটি থেকে যারা আছেন তারা ওদের কাছে যাচ্ছেন, ফ্রি গিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন সেমিনার করে দিয়ে আসতেছেন, ট্রেনিং করাচ্ছেন, স্টুডেন্টদেরকে নিয়ে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন। ইনফ্যাক্ট আমাদের যারা আছেন তারা রংপুর গিয়েছে, রাজশাহী গিয়েছে, তারপরে হচ্ছে বরিশাল গিয়েছে, সিলেট গিয়েছে। তো আমরা এটা বলেছি যে পুরোটাই সিএসআর প্রজেক্ট হিসেবে নিয়েছি, যে আমাদের স্টুডেন্টদেরকে ডেভেলপ করতে হবে। সো আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব সর্বোচ্চটা করার চেষ্টা করছি। এখন বাকিটা হচ্ছে স্টুডেন্টদেরও উপরেও, যে তারা আসলে কতটুকু নেওয়ার চেষ্টা করছে আমাদের কাছ থেকে। যে বললাম যে আমাদের কাছে আসতে হবে, আমরা তারপরে হচ্ছে আপনাদেরকে নিয়ে কাজ করব। অলরাইট দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। থ্যাংক ইউ সোহেল ভাই আমাদের লাইভ অনুষ্ঠানে আসার জন্য। টিচারমার টিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্পেশালি আমরা আমাদের অনুষ্ঠানটি এখন শেষ করতে যাচ্ছি, তো আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান নেটওয়ার্কিং সম্পর্কিত, এবং এখন এই লকডাউন সিচুয়েশন থেকে তারা কিভাবে নিজের স্কিলটা ডেভেলপ করতে পারে, এবং তারা ভবিষ্যতে তারা যেন একজন দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে পারে নিজেকে, এই সম্পর্কে যদি একটু দিক নির্দেশনা দিতেন আপনার মানে শেষে যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চান প্লিজ। সো থ্যাংক ইউ মারুফ ভাই। আসলে 1 ঘন্টার সেশন আমরা 1 ঘন্টা 20 মিনিটে নিয়ে চলে এসেছি। সো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে নিজেকে ডেভেলপ করার জন্য না, নিজেকে আগে অ্যানালাইসিস করতে হয়। আমি নিজেকে আগে জানতে হবে, নিজের ভিতরে ডুব দিতে হবে। আপনি নিজের ভিতরে ডুব দেন, এটা আমার প্রথম রিকোয়েস্ট থাকবে। প্রয়োজনে চোখ বন্ধ করে 10 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা কোনো একটা জায়গায়, নির্জন জায়গায় চুপ করে ভাবুন কি চান কি চান না, কি পারেন কি পারেন না, কি পেয়েছেন কি পাননি, সবকিছুকে নিয়ে চিন্তা করুন। চিন্তা করার পরে নিজেকে একটা জায়গায় নিয়ে দাঁড় করান যে আমার কোথায় কোথায় গ্যাপ আছে, কি 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 জায়গায় ইমপ্রুভমেন্টের দরকার আছে, কোনটা কোনটা আমার স্ট্রেংথ আছে যেটাকে আমি মানে আরো বেশি ধারালো করতে পারি, শানিত করতে পারি। সো ওই জিনিসগুলোকে নিয়ে যখন কাজ করবেন, করার পরে একটা সামারি তৈরি হয়ে যাবে, তারপরে সেটাকে ডেভেলপ করার জন্য তৈরি হয়ে যান। আমি আমার কমিউনিকেশনে দুর্বল আছে, সেটাকে ডেভেলপ করতে হবে। আমি আমার এক্সেলে দুর্বল আছে, সেটাকে ডেভেলপ করতে হবে। তো এই মুহূর্তে আমার কি দরকার, আমার যে জিনিসগুলো দরকার আগে আমাকে জানতে হবে যে আমি কি পারি না, তারপর জানতে হবে যে হচ্ছে এই মুহূর্তে ইন্ডাস্ট্রি কি চাচ্ছে। সো দুইটাকে অ্যালাইন করার পর ইন্ডাস্ট্রির কোন কোন জিনিসটা আমি পারি আর কোন কোন জিনিসটা পারি না, কোনটা আমার মাঝে আছে কোনটা আমার মাঝে নাই, সবকিছুকে নিয়ে আমি যখন নিজেকে ডেভেলপমেন্ট করার জায়গাতে দাঁড়াবো, তখন আমি একটা ক্লিয়ার পিকচার পেয়ে যাব। যখন নিজের ভিতরে ডুব দিব, যখন পারিপার্শ্বিক জায়গাতে ডুব দিব, যখন ক্লিয়ার পিকচারটা পাবো, তখন আস্তে আস্তে ডেভেলপমেন্ট শুরু করে দিব। নেটওয়ার্কিং করবো, মানে পরিচিত যারা আছে তাদের সাথে কথা বলবো, তাদের কাছ থেকে হেল্প চাইবো, তাদের কাছে গাইডলাইন চাইবো, টিপস চাইবো, কিভাবে মানে নিজেকে এই মানে যে উইকনেস গুলো আছে সেগুলোকে কিভাবে স্ট্রেংথে নিয়ে আসা যায়। এই যে প্রত্যেকটা মানুষই আপনাকে কিছু না কিছু দিয়ে ডেফিনেটলি হেল্প করবে, ঠিক আছে? কেউ কোনো কিছু না বলেও আপনাকে হেল্প করতে পারে, ঠিক আছে? যিনি হয়তো দেখা গেল আপনি মাসের পর মাস কারো পিছনে লেগে আছেন, তিনি আপনাকে কিছুই বলছেন না, তার মানে তিনি আপনাকে শিখাচ্ছেন মাঝে মাঝে কিছু সিচুয়েশন আপনাকে চুপ থাকতে হবে। সো সব জায়গায় শিখার আছে, ঠিক আছে? আপনি সবকিছু থেকে নেগেটিভ জিনিস থেকেও আপনি শিক্ষা নিতে হবে। হ্যাঁ, হয়তো আপনাকে রেসপন্স দিচ্ছেন, এটা ডেফিনেটলি নেগেটিভ, কিন্তু আপনি শিক্ষা নিলেন কি যে কিছু কিছু জায়গায় আমাকে চুপ থাকতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে যে যখনই আপনি নিজেকে ডেভেলপ করে ফেলবেন, তখন ডেফিনেটলি আপনি হচ্ছেন ইউ আর দ্য বেস্ট। আপনি যখন বেস্ট হয়ে যাবেন, তখন খুব স্বাভাবিকভাবেই আপনাকে নিয়েই সবাই চিন্তা করবে, কারণ বেস্টকেই সবাই নিতে চায়। কারণ এভারেজকে কেউ নিয়ে চিন্তা করে পড়ে, বা যে মানে তলানিতে আছে তাকে তো চিন্তাই করে না, আর যে বেস্ট তাকেই সবাই নেওয়ার জন্য কাড়াকাড়ি করে। তো তখন দেখা যাবে আপনার চাকরির অভাব হবে না, যেটাই করতে যাচ্ছেন সেটারই অভাব, কোনো কিছুরই অভাব হবে না। তো সবকিছুই আপনার কাছে তখন চলে আসবে। বলে না যে আপনি নিজেকে তৈরি করলে আপনার কাছেই সব তৈরি হয়ে আসবে।
কিন্তু আগে তৈরি করতে হবে। এবং সাকসেস কখনো না আপনার কাছে আসবে না, সাকসেসটা নিয়ে আসতে হয়, এটাকে আনতে হয়। আপনি সাকসেসের জন্য এক্স্যাক্টলি। রেডি, আপনি সাকসেসের জন্য রেডি না হলে সাকসেস আপনার কাছে আসবে না। দেখা গেল আপনার সাকসেস এসে কখন যে ঘুরে চলে গেছে আপনি জানতেই পারেন নাই যে আসলে কখনই এই সুযোগটা নেওয়ার দরকার ছিল আপনার। কারণ আপনি তো জানেনই না যে এটা ছিল আপনার জন্য অপরচুনিটি। অপরচুনিটি এসে চলে যায়, আমাদের কাছে আসে চলে যায়। আমরা যদি নাই জানি অপরচুনিটি কোনটা, আমরা তাহলে অপরচুনিটি দিতেই পারবো না। সো কখনো কখনো অপরচুনিটি না মানে আহ, বিপদের মুখ চেহারা দিয়ে আসে কিন্তু অপরচুনিটি হয়। তো আমরা যদি নাই বুঝি যেটা অপরচুনিটি, আমি বিপদ বলে তারও গালমন্দ করে দেখা যাচ্ছে পিছিয়ে যাব। সো আমাকে ওই ব্যাপারগুলো জানতে হবে, প্রচুর পড়তে হবে, প্রচুর শিখতে হবে। আমি রিকোয়েস্ট করব ট্রেনিং গুলোতে, বিভিন্ন ট্রেনিং গুলোতে অ্যাটেন্ড করুন, প্রফেশনালদের সাথে যোগাযোগ করুন, যত জায়গায় যত লার্নিং এর সুযোগ আছে সবকিছুতে ইনভলভ হন, এবং যত সোশ্যাল অ্যাক্টিভিটিস আছে সেগুলোর সাথে ইনভলভ হন, মানুষের সাথে মিশুন। যত বেশি মিশবেন তত বেশি মানুষকে জানতে পারবেন। ঠিক আছে, তবে এখন না, এখন এক্স্যাক্টলি। মানুষকে অনলাইনেই হোক, এখন মানুষকে জানাটা কাছাকাছি না, যেহেতু এখন সোশ্যাল ডিস্টেন্স, আমি বলি সোশ্যাল ডিস্টেন্স না, সোশ্যাল ডিস্টেন্স হলে হবে কি মন মানসিক সব দূরত্ব হয়ে যাবে। এখন মানুষ, এখন শারীরিক দূরত্ব বজায় রাখুন, মানসিক দূরত্ব আগের চেয়ে বেশি স্ট্রং করুন। কারণ আগে মানসিক দূরত্ব যতটুকু ছিল তাতে ওই ফিজিক্যাল ডিস্টেন্স কম থাকাতে মেকআপ হয়ে যেত। এখন যেহেতু মানুষের সাথে আমার দূরত্ব হয়ে আছে, সো এখন ওই দূরত্বর যার কারণে এটাকে মেকআপ করতে হবে হচ্ছে মানসিক কাছাকাছিটা আরেকটু বাড়িয়ে নিয়ে। কারণ আপনার সাথে আমাকে যত মানসিকভাবে আমি যত বেশি ফিল করব, তত বেশি হয়তো আমি আপনাকে ফিল করবো। বিকজ অফ মারুফ ভাই আমি আপনাকে দেখতে পাচ্ছি না, তো যেহেতু দেখতে পাচ্ছি না সেহেতু আপনাকে আমার এখন ফিল করে দেখে নিতে হবে আর কি। সো আমার মানসিক, আপনাকে মানসিকভাবে আমার আরো বেশি করে কাছাকাছি নিতে হবে। তাহলে আমি যেটা বলছি যে ফিজিক্যাল ডিস্টেন্স সবাই সবসময় বজায় রাখবেন। আমরা কিন্তু এই জায়গায় অনেক পিছিয়ে আছি বাংলাদেশের মানুষরা, এটা একটু কষ্টের ব্যাপার। এটা আমরা সবাই মিলে, এটা আমাদের জন্য এই কোভিড-19 দেখা যাচ্ছে যে এটা শুধুমাত্র আমাদের একজনের ক্ষতি করবে এরকমটা না, যে আমি শুধু এফেক্টেড হলাম বা আমি শুধুমাত্র ক্ষতিগ্রস্ত, এরকম না। আমি ক্ষতিগ্রস্ত হব, আমার পরিবার ক্ষতিগ্রস্ত হবে, আমার চারপাশে সবাই ক্ষতিগ্রস্ত হবে যারা যারা আমার সংস্পর্শে আসবে। তো আমার রিকোয়েস্ট থাকবে ফিজিক্যাল ডিস্টেন্সটা অবশ্যই বজায় রাখবেন, অপ্রয়োজনে বাইরে যাবেন না, অপ্রয়োজনে কারোর সাথে যোগাযোগ মানে ফিজিক্যাল কন্ট্যাক্ট মেনটেন করবেন না। অপ্রয়োজনে দেখা যাচ্ছে যে মন চাইলেও এক কাপ চা খেতে নিচে চলে গেলাম, এমনটা যেন কখনো না হয়। আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন আপনার বাসায় থাকার জন্য, সর্বোচ্চ পরিমাণে দূরত্ব বজায় রাখার জন্য, এবং যত ধরনের পার্সোনাল ডিস্টেন্স মেনটেন করার সুযোগ আছে সেটা মেনটেন করার জন্য। আর আরেকটা, এখানে আমি যারা ব্যবসা করছেন বিভিন্ন পার্সোনাল ইকুইপমেন্ট নিয়ে, প্রোটেক্টিভ ইকুইপমেন্ট নিয়ে, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভাই প্লিজ এই সময়টাকে নিয়ে না ব্যবসা করবেন না। এই সময়ে আমরা প্রচুর খবর পেয়েছি বা আমরা যেটা পাচ্ছি, দেখা যাচ্ছে যে ফেক পিপি বাজারে পাওয়া যাচ্ছে, ফেক গ্লাভস পাওয়া যাচ্ছে, তারপরে হচ্ছে মাস্ক পাওয়া যাচ্ছে। এই সবগুলোর কারণে আমাদের ডাক্তাররা ইফেক্টেড হচ্ছে, মানুষগুলো ইফেক্টেড হচ্ছে। আপনার ফেক ফেক হ্যান্ড হ্যাঁ, স্যানিটাইজারও পাওয়া ফেক যাচ্ছে। স্যানিটাইজার পাওয়া যাচ্ছে, ফেক ওষুধ পাওয়া যাচ্ছে, ফেক স্যাব, মানে সবকিছু ফেক পাওয়া যাচ্ছে। এখন আমার রিকোয়েস্ট হচ্ছে, রাইট। দেখুন এই সময়ে এই পাবলিক ইমোশনটাকে নিয়ে খেলবেন না প্লিজ। বিকজ অফ আপনার প্রতি ট্রাস্টের কারণে একটা মানুষের পুরো জীবন নষ্ট হয়ে যাচ্ছে বা মারা যেতে পারে, একই সাথে তার সাথে চারপাশের অনেকগুলো মানুষ মৃত্যুর মুখে পড়ে যেতে পারে। সো রিকোয়েস্ট থাকবে যেন এই জিনিসগুলো নিয়ে বিজনেস না করা হয়। আপনি বিজনেস করুন ওকে, কিন্তু ট্রাস্টটা ব্রেক করবেন না, মানুষকে কখনো ফেক কিছু দিবেন না। দিতে না পারেন এই জিনিসটা না হোক, অন্য কিছু নিয়ে ব্যবসা করেন, ব্যবসা এখন সবকিছু নিয়ে করা যায়। বাট যেটা আপনি মানুষের জীবনের উপরে হুমকির সম্মুখীন হবে, আমি বলবো হচ্ছে আপনি তাহলে একজন মার্ডারার হয়ে যাবেন। আপনার একটা জিনিসের কারণে যদি সে আক্রান্ত হয়ে মারা যায়, তো এটার জন্য দায়ী কিন্তু আপনি হয়ে গেলেন, আপনি কিন্তু মার্ডারার হয়ে গেলেন। সো প্লিজ রিকোয়েস্ট থাকবে কখনো কোনো ফেক জিনিস কারো কাছে বিক্রি করবেন না, যেটাকে ফেক না বলে। কারণ মানুষজন হয়তো আপনার প্রতি ট্রাস্ট নিয়ে সে পিপিইটা কিনছে, কিন্তু এই পিপিইটা কিনে যদি সে আক্রান্ত হয় এই দায়ভারটা কে নেবে? সে তো দায়ভারটা নিবে না, এটা এই জবাবটা আপনাকে দিতে হবে। এই সময়ে না দেন, স্রষ্টা তো আছেন, স্রষ্টার কাছে তো আপনাকে জবাব দিতেই হবে। সো প্লিজ রিকোয়েস্ট থাকবে। অন্যান্য দেশের সবাই দেখা যাচ্ছে যে এখানে মানুষকে সাহায্য করছে, আর আমরা এসে এই সময় মানুষের এই দুর্বলতার সুযোগে ব্যবসা করছি, এরকমটা সত্যি এটা খুব দুঃখজনক। আচ্ছা, আমি রিকোয়েস্ট করব যারা শুনছেন তাদের মধ্যে যদি কেউ এই ধরনের ব্যবসা করেন তারাও একটু সাবধানী হবেন। আপনার পরিচিতের মধ্যে কেউ থাকলে তাদেরকে সাবধান করে দিবেন, অথবা আপনি যদি জানেন তাদেরকেও সাবধান করে দিবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আসলে আমরা 30 মিনিট সময় বেশি নিয়ে নিয়েছি সবার কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় থাকুন, নিজেকে দক্ষ করুন।
দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আম, আহ, আপনারা এতক্ষণ ধরে যারা এই লাইভ প্রোগ্রাম আপনারা দেখেছেন, তাদের ধৈর্য নিয়ে দেখেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আপনার আশেপাশে যারা আছেন তাদেরকেও ভালো রাখবেন। এবং আহ, আমাদের মধ্যে অনেকে আছে যারা পরিচিত আত্মীয় স্বজন থেকে শুরু করে আমাদের পাশের প্রতিবেশী যারা আছে এবং আমাদের নিজস্ব এলাকা যারা আছে, তার অনেকে আছে যারা এই মুহূর্তে খুব একটা দুর্বিষহ জীবন পার করছে। তো আপনাদের সামর্থ্য অনুযায়ী এই সমস্ত মানুষগুলোকে হেল্প করবেন। আর যেহেতু রোজার মাস, অনেকে আছে ইফতার করতে পারছে না, তাদের বিভিন্ন খাবারের ক্রাইসিস। হ্যাঁ, তো আপনারা আপনাদের নিজের সামর্থ্য অনুযায়ী আপনারা তাদেরকে হেল্প করবেন আশা করি। তো দর্শক, আবারও ধন্যবাদ আপনাদেরকে। আমরা এইচআর মার্ট বিডি সবসময় দুস্থদের পাশে আছি এবং সবসময় তরুণদের পাশে আছি এবং সবসময় তরুণদেরকে একটা ভালো একটা দক্ষ একটা মানব সম্পদ তৈরি করার জন্য আমরা আছি। আমরা ভবিষ্যতে আরো ইন্টারেস্টিং এবং আরো অনেক চমকপ্রদ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘরে থাকবেন। আসসালামু আলাইকুম।